গল্প মিমাফিয়া। লেখনীতে সুমাইয়া সাবিহা। দ্বিতীয় পর্ব। আয়েশো এই মুহূর্তে পুলিশের সামনে বসে আছে। পুলিশ, জি স্যার বলুন। হোয়াট ইউর প্রবলেম? আয়েশো, আমি একজন ডিটেকটিভ। কলেজের সামনে যে ওই দিন একজনের মৃত্যু হয়েছিল সেটা নিয়ে আমি অনেক সন্দেহের মধ্যে ছিলাম। শেষ পর্যন্ত এর খোলাসা আমি করেছি। আসল কিলার এর বিরুদ্ধে প্রমাণ নিয়ে তারপর এসেছি। পুলিশ চমকায়। আচ্ছা তাহলে বলুন কি কি প্রমাণ এনেছেন? আয়েশো তার ফোনটা বের করে কিছু ভিডিও দেখায়, যেটাতে ওই ব্ল্যাক নাম্বার ছাড়া গাড়িটা যেখানে যায় সেখানের ফুটেজ। গাড়ি থেকে একটা মধ্যবয়স্ক লোক বেশ মোটা তাজা স্পষ্ট দেখা যাচ্ছে। পুলিশ হাঁফ ছেড়ে বলে, এই লোকটাই আসল কিলার। আয়েশো, নু স্যার, এটা একজন ভাড়া করা। আসল খুনি অন্য কেউ। পুলিশ, প্রুভ। আয়েশো মোটা ওই লোকটার সব ডিটেলস দিয়ে আমি ওই লোকটার ঠিকানা বের করে তার বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমি যাওয়ার আগেই লোকটাকেও মার্ডার করা হয়েছে। পুলিশ, আচ্ছা তাহলে কিলারকে খুঁজে পাওয়া যায়নি তাই তো? আয়েশো, পেয়েছি। আমি সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম, সেখানে এই লোকটাকে দেখেছি। লোকটা ভেতরে যাওয়ার পর থেকে আর কোনো ফুটেজ নেই, কিন্তু আমি চিনি লোকটাকে। পুলিশ, কিভাবে চিনেন? আয়েশো, এর নাম তানভীর। আমার বড় ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। আমার ভাইয়ের কথা ছাড়া এক পাও নড়ে না। একে নিশ্চয়ই আমার ভাই পাঠিয়েছিল। আর তার হাতেই খুন করেছে। অর্থাৎ যার সবটা আমার ভাই কেড়েছে। বুঝা যায় আমার ভাই আসল কিলার। পুলিশ ভ্রু কুঁচকে বলে, আপনার ভাইয়ের নাম? আয়েশো, আফরান চৌধুরী। আয়েশের মুখে নামটা শুনে পুলিশ কাঁচতে শুরু করে, এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে ফেলে। পুলিশ, আপনি কি শিওর আপনার ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে চান? আয়েশো, আমি একজন ডিটেকটিভ হয়ে অন্যায়ের বিরুদ্ধে থাকবো, এটাই আমার কাম্য। আশা করি আপনিও এটার বিপ। আয়েশের কথা শেষ করতে না দিয়ে কেউ একজন তার কথার রেশ টেনে বলল, বুঝতে হবে আমার ভাইয়ের সাহস আছে। ভেরি গুড। বারবার নিষেধ করার পরেও নিজেই জেলের ভাত খেতে চলে এসেছে। আগে বললেই পারতিস, আগেই এনে দিতাম। আয়েশো পেছনে তাকায়। আফরান দুহাত পকেটে গুজে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। আফরানকে দেখে পুলিশ দাঁড়িয়ে পড়ে, পা কাঁপছে পুলিশের। আয়েশো, গুড, তোকে নিয়ে আসতে হয়নি, নিজেই এসে হাজির। আফরান, আমি এখানে কি জন্য এসেছি সেটা এখনই বুঝতে পারবি বলে পুলিশকে উদ্দেশ্য করে বলল। ইন্সপেক্টর ইশতিয়াক আহমেদ। আমাকে একদিন আটকিয়ে রেখেছিল এই ছেলেটা। আমি কোনো রকম পালিয়ে এসেছি। আমাকে যখন আটকিয়ে রাখে বারবার বলছিল আমি যেন শিকার যাই, ওই খুনটা আমি করেছি, উনি একটা প্ল্যান করেছেন। আর আমার অ্যাসিস্ট্যান্টকে আমাকে মারার হুমকি দিয়ে বলেছে যেন ওই লোকটাকে মেরে দেয়, কারণ লোকটাকে যদি আপনারা বেঁচে থাকলে নাকি পুলিশ এনাকে ধরে ফেলতো। তাহলে তার সব প্ল্যান নষ্ট হয়ে যেত, আর আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছিল যেন দোষটা আমার উপর দিতে পারে। কিরে তানভীর, বল, ঠিক বললাম না? দুকদম পিছে থাকা তানভীর পুলিশের দিকে তাকিয়ে বলল, জি স্যার, আমাকে ব্ল্যাকমেইল করেছিল এই লোকটা, তাই আমি করেছি। আয়েশো আফরানের কথার কোনো মানে বুঝতে পারল না। তুই কি আমার সাথে মজা নিচ্ছিস আফরান? আফরান কিছু না বলে ডেভিল হাসল। পুলিশ এসে আয়েশোকে অ্যারেস্ট করে বলল, মি আয়েশো চৌধুরী, আপনি নিজে অপরাধ করে সেটা ঢাকা দিতে এত বড় একটা গেম খেললেন, তার জন্য আপনার শাস্তি কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। আয়েশো, এসবের মানে কি? আমি কেন মারতে যাব? আমি নিজেই তো একজন ডিটেকটিভ। আমি অন্যায় করতে যাব কেন? এটা খুলুন বলছি। আফরান আবারও বাঁকা হাসল। আয়েশো গিয়ে আফরানের শার্টের কলার ধরে বলতে লাগলো, এটা কেন করছিস, হুয়াই? আফরান, বলেছিলাম না, নিজের দুঃখ নিজে ডেকে আনিস না, শুনলি কই? নিজের দোষে নিজের এই অবস্থা করেছিস, আমাকে বলে লাভ কি? বলে আয়েশের হাত কলার থেকে ছুটিয়ে বলল, ছেহ মেয়েদের মতো এমন ঢলাঢলি করছিস কেন হা? এই ইন্সপেক্টর, একে নিয়ে যাচ্ছেন না কেন এখনো? পুলিশ এসে আয়েশোকে শক্ত হাতে ধরে টেনে লোকাপে পুরে দিল। আয়েশো, আমাকে এমন করার প্রতিশোধ আমি নেব মি আফরান চৌধুরী। আফরান যেতে যেতে পুলিশকে বলল, এই যে স্যার, হুমকি দেওয়ার শাস্তি যেন কি? ওইটার শাস্তিটাও ওকে ফ্রিতে দিয়ে দিবেন, বলে আফরান চলে গেল। রাত প্রায় 11টার উপরে। আফরান বাড়ির গেইটে পা রাখতেই কেউ বলে উঠল, তোমার এত সাহস হয় কিভাবে? তুমি তোমার ভাইকে জেলে দিয়েছ? আফরান জাফরের দিকে তাকায়।
ওহ বাবা, কি যে বলো না তুমি! আচ্ছা ভাই কি কখনো নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে পুলিশের কাছে যেতে পারে? সেটা তোমার ছোট ছেলে করেছে, তাতে আমার কি করার ছিল বলো তো? আগেই তো সাবধান করেছিলাম, না শুনলে আমার কি করার বলো? জাফর, তুমি অন্যায় করেছো, সে তো করেনি, তাহলে কেন এমন করলে? আফরান কথা না বাড়িয়ে উপরে উঠতে লাগলো। জাফর, তুমি ওই খুনটা করেছো, কেন করেছো সেটা জেনে লাভ নেই, কিন্তু আয়েশাকে এভাবে খুনের দায় দেওয়াটা তোমার অনুচিত হয়েছে। তাকে কালকের মধ্যে যেন আমি দেখতে পাই। তোমার কোনো আইডিয়া আছে? তোমার এই একটা মিথ্যা কথায় তার ক্যারিয়ারে কতটা ঝড় যাবে? তার স্বপ্ন মাটি হয়ে যাবে, তাকে এই ডিটেকটিভ পদ থেকে নির্বাসন দেওয়া হবে। জেনে বুঝেই করেছি বাবা। আমি চাই না তোমার ছেলে সারা জীবন ডিটেকটিভিটি করে আমার পিছে লেগে থাকুক, আর তোমার কোম্পানি সামলাবে কে? হ্যাঁ, আমি তো পারবো না কখনো। কথাটা বলেই রুমে চলে গেল। বললাম তো বিয়ে করব না, তাহলে বারবার কেন আমাকে জ্বালাচ্ছেন? আপনার কি আর কাজ নাই? আপনাকে আর কিভাবে বুঝাবো যে আপনাকে আমার বিরক্ত লাগে, ঘৃণা করি আপনাকে মিস্টার আফরান। আপনার মতো ছেলেদের দিকে তাকাতেও ইচ্ছা হয় না, কেন বুঝেন না আপনি? কথাগুলো বলে আরিয়া সামনের দিকে হাঁটতে লাগলো। আফরান রাগে কি বলবে আপাতত তার জানা নেই, তবে এর জবাব সে দিবেই। তার মতো এমন একজন মাফিয়া মানুষকে এইটুকুনি একটা মেয়ে এতগুলো কথা শুনিয়ে সামনে থেকে চলে গেল। না, তা হতে দিব না, এর প্রতিশোধ নিতেই হবে, এর শেষ দেখে তারপর ছাড়ব। আফরান আরিয়ার রুমে ঢুকে আরিয়াকে না পেয়ে বুঝল ওয়াশরুমে আছে। আরিয়ার রুমটা একবার চোখ ঘুরালো, ভাবছে আজকে এই মেয়েকে সকালের জন্য কি করা যায়। মুখের উপর কথা বলার এত সাহস কই পেল এই মেয়ে? সে তো তাকে এত সাহস দেয়নি। আরিয়া শাওয়ার নিয়ে শরীরে টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসলো। আফরান এতদিক বিবেচনা না করে তাকে দুই গালে দুইটা চড় বসিয়ে বলল, তোর এত সাহস হলো কিভাবে? আমি কি তোর কাছে অনুমতি চেয়েছিলাম বিয়ে করতে? তাহলে এত কথা বলার সাহস হলো কিভাবে তোর? আরিয়ার চোখের কোণে পানি চিকচিক করছে, এখনই গড়িয়ে পড়বে মনে হয়। বলল, আপনার মতো লোককে বিয়ের প্রশ্নই উঠে না। আপনি একজন খুনি। আপনি একজন মিথ্যাবাদী, আপনি ফারহান ছেলেটাকে মেরেছেন। আপনি আয়েশা ভাইয়াকে মিথ্যে অপবাদে জেলে দিয়েছেন, আপনাকে ঘৃণা করি আমি। আই জাস্ট হেট ইউ মি, আফরান চৌধুরী। কখনো ভেবেছেন যাকে মেরেছেন তার ফ্যামিলিতে কি অবস্থা? মা বাবা কি করছে? কতটা কষ্ট পেয়েছে? কিভাবে বুঝবেন? আপনি তো পশুর চেয়েও অধিক বিবেকহীন। আপনার পেশাই মারামারি কোপাকুপি করা। এমন একজন খুনিকে বিয়ে করে নিজের জীবনটাকে শেষ করার কোনো মানে আছে? এখান থেকে বেরিয়ে যান বলছি। আরিয়া চেঁচিয়ে কথাগুলো বলল। আফরানের চোখ দুটি ঘন লাল হয়ে আছে, পা পা করে আরিয়ার দিকে এগুচ্ছে, আরিয়া পিছিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আরিয়ার পিঠ দেয়ালে ঠেকে। আফরান আরিয়ার দুগাল চেপে ধরে বলে, আমি খুনি তাই না? আমি বিবেকহীন তাই না? কার জন্য বললি? দুটো ছেলের জন্য। ওই দুটো কি তোর রোজ কাস্টমার ছিল বল? শরীরের জ্বালা মিটাতি এদের দিয়ে। আমাকে বল, আমি মিটিয়ে দেই, ট্রাস্ট মি, ওই দুইটার চেয়েও বেশি মজা দিতে পারবো। আফরানের কথাগুলো আরিয়ার কানে বজ্রপাতের মতো শোনালো। কিন্তু আফরান এত জোরে চেপে ধরার কারণে আরিয়া নড়তে পর্যন্ত পারছে না। আফরান, বল কখন কখন এদের দিয়ে কাজ করতি? আমি সেই সময় এসে জ্বালা কমিয়ে দিয়ে যাব। তুই কি মেয়ে মাইরি? দুইটা ছেলেকেই তোর লাগলো এত জ্বালা শরীরে? আরিয়া কোনো রকম নিজেকে ছাড়িয়ে হাঁপারে হাঁপাতে বলল, আপনার মতো এত নিকৃষ্ট মনের মানুষ আমি আর দুটি দেখিনি। এত নিচে আপনার হৃদয়, ছি। আফরান এবার আরিয়ার হাত ধরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দরজা আটকে এসে আরিয়ার দিকে ঝুঁকে শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল, কি বললি আমি নিকৃষ্ট? ঠিক আছে, এবার না হয় নিকৃষ্ট হয়ে দেখাই বলে শার্টটা ছিটকে নিচে ফেলে আকস্মিক আরিয়ার উপরে উঠে ঠোঁটে ঠোঁট বসালো। আরিয়া আফরানকে দুহাত দিয়ে একাধারে থাপড়িয়ে যাচ্ছে নিজেকে ছাড়ানোর জন্য। আফরান এবার আরিয়ার দুহাত বিছানার সাথে চেপে ধরে কিস করতে শুরু করে। আরিয়া জ্ঞানাচ্ছে। আরিয়ার এমন গোঙানির আওয়াজে আফরান অসহ্য হয়ে আরিয়ার ঠোঁটে কামড় বসালো। তারপর নিজের মতো করে অনেকক্ষণ চুমু খেয়ে ছেড়ে দিল। আরিয়ার ঠোঁটের কোণা থেকে রক্ত পড়ছে কামড় দেওয়ার কারণে। ছাড়া পাওয়া মাত্রই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, মনে হচ্ছিল এতক্ষণ নিঃশ্বাস আটকে ছিল।
আফরান বৃদ্ধাঙ্গুল দিলে নিজের ঠোঁট মুছে আবার আরিয়ার ঘাড়ে গলায় টাওয়ালের উপর পর্যন্ত যতটুকু শরীর দেখা যায় ততটুকুতে হালকা কামড় বসাতে লাগলো একের পর এক। আরিয়া কাঁপা কাঁপা গলায় কোমলভাবে বলল, প্লিজ স্টপ। আফরান আরিয়ার দিকে তাকালো। আরিয়া চোখ বন্ধ করে আছে, চোখের পাপড়িগুলো কাঁপছে। আফরান আরিয়ার হাত ছেড়ে দিয়ে দুহাতে আরিয়ার দুগাল মৃদু স্পর্শ করে, চোখের পাতায় চুমু খেলো। আরিয়ার শরীর কেঁপে উঠে। না চাইতেও আরিয়ার হাত দুটো আফরানের কলারে চলে যায়। হাত দুটো দিয়ে আফরানের কলার ধরে আছে শক্ত করে। আফরানের রাগটা বোধহয় কমেছে, না হয় একদম মিশে গেছে, বিন্দুমাত্র রাগের রেশ নেই। আফরান আরিয়ার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টে, তার সেই ছোট্ট ভালোবাসার মানুষটা কত বড় হয়ে গেছে। তাকে ছেড়ে থাকার জন্য কতটাই না চেষ্টা করেছে, তার উপর যে রাগটা নিয়ে ছোটবেলায় শহরে এসেছিল সেটা এখন তার নেই। এখন চায় খুব কাছে থাকতে, খুব কাছে। আফরান আবারও মৃদু হাসে, আরিয়ার অবস্থা দেখে এখনো কাঁপছে মেয়েটা। নিজের এই মৃদু হাসিমাখা মুখখানি আরিয়ার থেকে লুকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মুখের উপর আর কথা বলবি? আরিয়া কিছু বলছে না। আফরান হালকা ধমক দিয়ে আবারও বলল, উত্তর দে, না হলে কিন্তু আবার। আরিয়া দ্রুত গলায় বলছে উঠল, নোনা আর বলবো না ভাইয়া, প্লিজ ছেড়ে দেন। আফরান, তা এভাবে অন্ধ হয়েই থাকবি নাকি চোখ খুলবি? আরিয়া এক চোখ টিপে টিপে খুলে আফরানকে তাকিয়ে থাকতে দেখে আবারও চোখ অফ করে নেয়। আফরান আরিয়ার এমন পাগলামো দেখে হেসে আবার বলল, খুলবি নাকি আবারও চুপ? আরিয়া ঠাস করে দু চোখ খুলে নিয়ে বলে, এই তো তাকালাম। কিছু করবেন না বলুন। আফরান এবার আরিয়ার সামনেই হেসে আরিয়া নাকে নাক ঘষে বলে, পাগলিটা। আরিয়া একদম মূর্তির মতো হয়ে আছে, কোনো নড়াচড়া নেই। আফরান আরিয়ার কপালে চুমু খেয়ে উপর থেকে সরে পাশে শুয়ে বলে, যা কাপড় চেঞ্জ কর। আরিয়া মনে হয় হাঁফ ছেড়ে বাঁচল, সাথে সাথে উঠে বসে। আফরান, কি হলো, চেঞ্জ কর। আরিয়া, আপনি অনেক খারাপ হয়ে গেছেন ভাইয়া বলে একা কান্না শুরু করে। আফরান আরিয়ার দিকে তাকিয়ে বলল, এভাবে খালি টাওয়ালে বসে থাকলে আরো খারাপ হয়ে যাব। আমাকে এভাবে পাগল না বানিয়ে ড্রেস পরে আয়। আরিয়া একবার নিজের দিকে তাকিয়ে আরো জোরে জোরে কাঁদা শুরু করল। আফরান, হয়েছেটা কি, এভাবে কাঁদছিস কেন? আরিয়া, আমি এভাবে আছি, আপনি আমাকে এখন বলছেন আফরান, তা কি হয়েছে? আমি কি বলেছি এভাবে থাকতে? নাকি তুই এসেছিস আর দরজা আটকিয়ে শাওয়ারে যাবি? ঠিক আছে। আরিয়া, আমি তো দরজা আটকিয়ে এসেছিলাম, কিন্তু আমি দরজা লাগালেও আপনি কিভাবে যেন এসে পড়েন? আফরান, তোর রুমের ডুপ্লিকেট চাবি আমার আছে। আরিয়া অবাক হয়ে আফরানের দিকে তাকায়। আফরান, তোর শরীরের দাগগুলো এখনো যায়নি। আমি সেদিন বুঝিনি এতটা দাগ পড়ে যাবে। আরিয়া কিছু না বলে উঠে দাঁড়িয়ে বলল, আমি চেঞ্জ করব, আপনি বের হন। আফরান, আমি দেখব বললাম কখন? আর আমার আর কি বা দেখার বাকি আছে? হাজার বার দেখেছি বুঝলি। আর গোসলে গিয়ে এভাবে সুইসাইড করার সাবজেক্টটা বাদ দিয়ে দিস, নয়তো কি হবে বুঝতেই পারছিস। আরিয়া, আপনি কিভাবে জানলেন? আফরান, তোকে ভাবতে হবে না এত কিছু। এখন আমি গেলাম। বলে এক চোখ টিপে দুষ্টু হেসে চলে যায়। তারপর আরিয়া স্বামীরার কথা শুনে আকাশ থেকে পড়ল মনে হয়, বুকটা ছ্যাঁতো করে উঠল। কলেজ আসা মাত্র শুনতে হলো, কাল যে ছেলেটার প্রপোজাল একসেপ্ট করে বিয়ে করে চলে যাবে ভেবেছিল, সেই ছেলেটা আর বেঁচে নেই, কিভাবে মরা গিয়েছে কেউ জানে না। অরিয়া, কি বলছিস কি? প্রেমা, সত্যি রে, ক্লাসে তার বন্ধুরা বলাবলি করছিল। আরিয়ার আগে ফুসছে। আরিয়া আর এক মিনিটও এখানে দাঁড়িয়ে থাকতে পারল না, ব্যাগটা কাঁধে তুলে হনহন করে বেরিয়ে গেল। স্বামীরা, কি হলো রে প্রেমা, হঠাৎ কোথায় গেল এভাবে? প্রেমা, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। দেখ ফারহান ভাইও কিন্তু আরুকে প্রপোজাল দিয়েছিল, সেও মারা গেছে। আজ আবার সিনিয়র ফাহাদ ভাই, তাও কাল যার প্রপোজাল একসেপ্ট করেছিল। দুজনেই কিন্তু আরিয়াকেই প্রপোজ করেছিল। আর দুজনেরই মৃত্যু। কিছু বুঝতে পারছিস? সামিরা, তাই তো। আচ্ছা, এর পেছনে কে আছে রে? প্রেমা, মার্ডার করা আমার মতে এ এলাকায় নির্দয় মানুষটি হলো আফরান ব্রাদার। সামিরা ঢুক গিলে বলল, সেটা তো ভেবে দেখিনি, কিন্তু ভাইয়া কেন এদেরকে মারতে যাবে? প্রেমা, সেটাই তো রে ভেবে পাচ্ছি না। আরিয়া সোজা বাড়ি চলে এসে জাফর সাহেবকে কল দেয়। আরিয়া, চাচা, তোমার বড় ছেলে কোথায় কাজ করে?
জাফর, কেন কি হয়েছে হঠাৎ আফরানের খোঁজ নিচ্ছিস? আরিয়া, যেটা বললাম তার উত্তর দাও। জাফর, সেটা আমি ঠিকভাবে জানি না, কারণ কখনো ওর কাজ নিয়ে কাউকে জিজ্ঞেস অবধি করিনি। ও যে ভালো কাজ করে না সেটা আমার জানা আছে। ফোন নাম্বার আছে। আছে অনেক আগের, এখনো সেটা ইউজ করে কিনা জানি না। আরিয়া, যেটা আছে সেটাই দেও। তানভীর, স্যার, কখন থেকে আননোন নাম্বার থেকে কল আসছে? আফরান গরম চোখে তাকায় তানভীরের দিকে। মিটিং চলাকালীন কারো ফোন বা বাড়তি কথা একদম পছন্দ নয়। বারবার কল আসছে দেখে তানভীর কানের কাছে গিয়ে বলল, স্যার, জরুরিও তো হতে পারে, একটু দেখেন না। আফরান তানভীরের হাত থেকে ফোনটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে মিটিং রুম থেকে সোজা গিয়ে গাড়ি স্টার্ট দেয়। হঠাৎ এমন হওয়ায় কারো বোধগম্য হলো না। তানভীর তাদেরকে সামলে নিয়ে বলে, স্যার জরুরিতে গিয়েছে, আজকের জন্য মিটিং এখানেই সমাপ্ত, কালকে এটা নিয়ে আবারও মিটিং থাকবে। বলে তানভীর ও রুম ছাড়ে, পেছনের গাড়ি করে তানভীর আফরানকে ফলো করে। আফরান সোজা বাড়ির ভেতর ঢুকে আরিয়ার রুমে গিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, এই মেয়ে, তোমার প্রবলেম কি? কমন সেন্স টুকু নেই? জরুরি কাজে থাকতে পারি না। বলে হাতের কাছের ল্যাম্পটা এক ধাক্কা দিয়ে ফেলে চুরমার করে দিল। আরিয়া আফরান দেখে দ্রুত হাতে কলার চেপে ধরে বলল, আপনার জরুরি কাজ বলতে তো মানুষ খুন আর কালো টাকা, তাই না? আমি আফরান। আফরান, বাড়াবাড়ি করো না বলে দিলাম। যেটা জানো না সেটা নিয়ে কথা বলা আমার পছন্দ না। আরিয়া, বাহ, একদম নিষ্পাপ আপনি। শুনুন, আমার সামনে একদম নিষ্পাপ সাজার অভিনয় করবেন না ওকে। কেন করলেন এটা? আবারও আরেকটা খুন? এত পাষণ্ড কেন আপনি? নিজের মতো চলেন, ভালো কথা কেউ তো কিছু বলেনি, কিন্তু কোনো মায়ের কোল খালি করতে বুকটা কাঁপল না আপনার? এত পাষণ্ড কেন? জবাব দিন। আফরান আরিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে বলতে লাগলো, কি বললাম বুঝিস না? যেটা জানিস না সেটা নিয়ে বাড়াবাড়ি করবি না। আরিয়া, আর কি জানতে হবে আমায়? দিনে কয়টা খুন করেন সেইগুলো বলেন। এত এত মানুষ খুন করেন কিভাবে? মায়া বলতে কিছু নাই ভেতরে? না নেই। আমার কারো জন্য কোনো পিছুটান নেই। হাজারটা খুন করব, তোর সমস্যা? বল কি সমস্যা তোর? তোকে মারতেও আমার কলিজা কাঁপবে না, বুঝেছিস? এবার ভাব আমি কেমন হতে পারি। বারবার এক কথা আমার একদম পছন্দ না। আরিয়া, বাহ, গুড, ভেরি গুড। মেরে দিন আমায়, একদম মেরে দিন। এমন জাহান্নামী জীবন থেকে মরে যাওয়াই ভালো। বলে আফরানের শার্টের নিচ থেকে আকস্মিক রিভলভারটা হাতে নিয়ে আফরানের মাথায় ধরল। আফরান অবাক হলো। পাগল হয়ে গেছো তুমি? সেন্স আছে নাকি নেই? আরিয়া, আজ হয়তো আপনাকে মারব, নয়তো নিজে মরব। কিন্তু আপনাকে মেরে কি করব বলুন তো? কোনো লাভ নেই। আমার জন্য এত ঝামেলা, তাই তো ওকে নিজেকেই শেষ করে দিব। বলে বন্দুকটা নিজের মাথায় ঘুরালো। আমি এমনিতেও বাঁচতে চাই না। আমি নিজের সতীত্ব হারিয়েছি। আমাকে আপনি স্পর্শ করেছেন, আপনার ওই পাপিষ্ঠ হাতে আমায় ছুঁয়েছেন, তাই না? নিজেকেই শেষ করছো দেব। আমার ভবিষ্যৎ এমনিতেও নষ্ট। আফরান, দেখো আরু, তুমি এবার বাড়াবাড়ি করছো। এটা আমার কাছে দাও বলছি। একটু এদিক ওদিক হলেই। আরিয়া, কি হবে? মারা যাব তাই তো। আমার তো মরতেই ইচ্ছা। এটার জন্যই অপেক্ষা করে আছি এতদিন। বেঁচে থেকেও মরে গেছি। আফরান, দেখো, তোমার যা ইচ্ছা আমাকে বলো, আমি তোমাকে ডিস্টার্ব করি তাই তো? ঠিক আছে, আর জ্বালাবো না, তোমার সামনেও আসবো না, প্রমিস, কিন্তু এটা দিয়ে দাও। আর আমি ওই ছেলেকেই শুধুমাত্র থ্রেট দিয়েছিলাম তোমার থেকে দূরে থাকতে, কিন্তু আমি খুন করিনি। আরিয়া, সুন্দর জোকস বলেছেন। আপনি থ্রেট দিয়েছেন কিন্তু মারেননি, এটার চেয়ে বেস্ট জোকস আমি আর দুটো শুনিনি। আচ্ছা, যা ইচ্ছা করুন, হাজারটা মারুন, কিন্তু আমি আর আপনার কাছে অত্যাচারিত হতে চাই না। আপনার ওই নোংরা হাতে আমার শরীর ছোঁয়া আমার একদম পছন্দ না। আফরান, কি শুরু করলে তুমি? বললাম তো আর আসবো না তোমার কাছে, এটা দিয়ে দাও এখন। দেখো, বাড়াবাড়ি করলে পরে কি হতে পারে তোমার জানা আছে। আরিয়া, পরের বার কিছু হওয়ার সুযোগটাই দেব না। বলে আরিয়া ট্রিগারে হাত রাখলো। আফরান, আরু, স্টপ, আমি মিথ্যে বলছি না। প্রমিস, আর তোমায় আর ডিস্টার্ব করব না। আরিয়ার কোনো ভ্রুক্ষেপ নেই, ট্রিগার চাপ দেওয়ার ঠিক সে মুহূর্তে আফরান চিৎকার করে উঠে। আরিয়া হতভম্ব হয়। আফরান যে এমন করতে পারে তার বোধগম্য হয়নি।
আফরান পাশের টি টেবিলের উপর থেকে গ্লাসটা ভেঙে ঠিক নিজ বুক বরাবর বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আরিয়ার হাতের বন্দুকটা পড়ে যায় নিচে। আফরান দাঁড়িয়ে থাকতে না পেরে নিচে হাঁটু গেড়ে বসে যায়। আফরান ক্ষত জায়গায় হাত রেখে বলে, আরও আমি তোকে বিশ্বাস করাতে পারবো না, আর আটকাতেও পারবো না। কিন্তু নিজেকে তো আটকাতে পারবো। আফরান থেমে থেমে কথাগুলো শেষ করে, মুখে বেপরোয়া হাসি। আরিয়া দ্রুত এসে আফরানের সামনে বসে বলতে লাগলো, আপনি এটা কেন করলেন? পাগল হয়েছেন আপনি? কেউ নিজেকে নিজে ইচ্ছে করে আঘাত করে? বলেছিলাম না আপনি সাইকো? দেখলেন আবার প্রমাণ হয়ে গেল আপনি সত্যিই সাইকো। বলে চোখের জল ফেলতে লাগলো। আফরান রক্ত মাখা হাত দুটো দিয়ে আরিয়ার চোখের জল মুছতে গিয়েও আটকে যায়। চোখের জল মুছো। দেখো একদম কাঁদবে না। আমি তোমাকে আর ছোবো না আমার এই অপবিত্র হাতে। আরিয়া কেঁদে কেঁদে বলতে লাগলো, আচ্ছা এখন আমি কি করব? আমার কি করা উচিত? হ্যাঁ, চাচাকে কল দেই। আফরান মুখে বেপরোয়া হাসি টেনে বলল, লাগবে না, আমারও এভাবে বাঁচতে ইচ্ছে করছে না আর, কিন্তু তোমাকে দেখে দেখে জীবনটা কাটাতে চেয়েছিলাম এটুকু বলেই শব্দ করে আবারও হয়তো তীব্র ব্যথায় নয়তো কারো অবাধ্যতার কারণে নিজকে এভাবে আঘাত করেছে। আমি চেয়েছিলাম আমার প্রতিটা সকাল যেন তোমাকে দেখে পার হয় জানো। আজ বিষাদ ছুঁয়েছে এই বুক। তোমাকে নিয়ে কাটাতে চেয়েছিলাম কিছুকাল। তোমাতেই নিজেকে বিলীন করতে চেয়েছিলাম। সেসব কিছুই হলো না। আমার ভেতরে আজ শুধু আফসোসের বসবাস। শুধুই তুমিতে আমার শূন্যতা, আবার তুমিতেই ভরা। আফরান কথাগুলো থেমে থেমে বলছিল। আফরান নিজেকে আর সামলে রাখতে পারছে না। ঢলে পড়ল ফ্লোরে। আরিয়া, কথা বলুন, দেখুন, আমি শুনছি আজ আপনাকে আমার কোনো তাড়া নেই। আজ আপনাকে শুনবো, আপনাকে বুঝবো। বলুন না আরো কিছু। হঠাৎ কেউ একজন এসে আফরানের সামনে বসে বলল, স্যার কি হয়েছে আপনার? ভাবি বসের কি হয়েছে কথা বলছে না কেন? আরিয়া বিস্মিত হলো। কে উনি? আমি উনার অ্যাসিস্ট্যান্ট, তানভীর। আরিয়া, আমি জানি না কিছু। উনি একটু আগেই তো কথা বলছিলেন প্লিজ হসপিটাল নিয়ে চলুন না, উনার কিছু হবে না। তানভীর দেরি না করে আফরানকে উঠিয়ে গাড়িতে বসালো। আরিয়া, আমিও যাব। তানভীর, সরি, আমি ছাড়া হসপিটাল কেউ যেতে পারবে না। বলেই গাড়ি স্টার্ট দিল। আরিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। কাজের মহিলা লতা বলল, আফামনি কাইন্দেন না স্যারের কিছু হইব না। কিন্তু স্যার রে ক্যাডায় কি করলো খানিক আগেই তো উপরে গেছিল দেখছিলাম। আরিয়া লতাকে জড়িয়ে ধরে বলল, খালা সব দোষ আমার, আমি মেরেছি উনাকে। লতা অবাক হয়ে বলল, কন কি আফামনি আমি আমনেরে চিনি, আমনে দো স্যার রে উল্টা ভয় ফান আমনে কেমনে মারবেন? আরিয়া কিছু না বলে ডুকরে কাঁদতে লাগলো। তারপর, আজ দুদিন হয় গ্রামে এসেছি। আয়েশো ভাইয়াও দুদিন আগে জামিন পেল, কিভাবে হয়েছে জানা নেই, কেউ একজন নাকি নির্দেশ দিয়েছে ছেড়ে দিতে। এটুকুই জানা সবার। গ্রামে আসার কারণ আমার ছোট বোন ছায়ার 10 বছরের জন্মদিন উপলক্ষে আসা। আসতে চাইনি, এক প্রকার বাধ্য হয়েছি চাচার আর স্বামীরার জোরাজুরিতে জন্য। আসার পরেও কারো সাথে কথা বলিনি ছায়া ব্যতীত। আর কেনই বা বলবো? যাদের কারণে জীবনটা উল্টা পাল্টা হয়েছে তাদের সাথে কি কথা থাকতে পারে? আজ 12টার পরেই কেক কাটা হবে, বাড়ি ভর্তি মানুষ। এর আগেও হয়েছিল কিন্তু এবারেরটা একটু অন্যরকম ভাবে করা হচ্ছে, সেটাও হঠাৎ করেই। যাই হোক, কোনো মতে রাতটা শেষ করেই কাল চলে যাব ভাবছি। কিন্তু মিস করছি একজনকে, মনে পড়ছে ভীষণ ভাবে। সেদিনের পর আর দেখিনি আফরান ভাইয়াকে, তবে জেনেছি তিনি সুস্থ আছেন। এতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলি। আচ্ছা, আমার তো সেদিন ওভাবে কান্না করার কথা ছিল না তাহলে। কেন কেঁদেছিলাম এত? জানি না, কিছু জানি না, তবে খুব কষ্ট হয়েছিল সেদিন এটুকু বলতে পারি। আমি আয়নার সামনে বসে সাজগোজ করছি আর ভাবছি এসব কারো ডাকে ধ্যান ভাঙে। পেছনে ঘুরে তাকিয়ে আয়েশো ভাইয়াকে দেখি। কখন আসলে ভাইয়া? একটু আগে। একটা কথা বলবি? হুম বলুন। আমি খুন করিনি এটা তুই বিশ্বাস করিস? পাগল হলে তো এটা ভাবতে যাব আমি? আমার এখনো বুদ্ধি আছে বুঝলে। আয়েশো হাসলো। আমাকে বিশ্বাস করিস? না করার কি আছে? আয়েশো, ঠিক আছে আমি গেলাম, জলদি নিচে আসো, 12টা বাজতে আর মাত্র 15 মিনিট আছে শুনেছিস?
আমি ঘরের দিকে তাকিয়ে তাড়াহুড়া করলাম, কিন্তু আগে গেলে যদি আমায় ওসব উল্টো পাল্টা জিনিস মাখিয়ে সাজ নষ্ট করে দেয় ভেবেই সবার শেষে যাওয়ার মনোভাব করলাম। ভাবনার মাঝেই হঠাৎ সামিরা এসে বলল, জলদি চল, লেট হয়ে যাচ্ছে তো বলেই আমাকে টানতে টানতে নিচে নিয়ে গেল। সবাই হাতের তালি দেওয়া শুরু করলো। আমি বুঝলাম না, হঠাৎ এভাবে তালি বাজানোর মানেটা। এখনো তো কেক কাটেনি তাহলে? আমার পাশে আয়েশো ভাইয়া। আমি ভাইয়াকে বললাম, সবাই এভাবে কি দেখছে গো ভাইয়া? আমাকে কি একটু বেশিই সুন্দর লাগছে? আয়েশো, আজ একটু বেশিই সুন্দর লাগছে। আমি সব সময়ের মতোই তো হালকা সেজেছি, তাহলে আজ কেন? আমার কথার রেশ টেনে বাবা এসে বলল, হ্যাঁ এটাই আমার বড় মেয়ে, সবাই যেটা ভাবছেন সেটাই। আমি বুঝলাম না, আমাকে এভাবে সবার সাথে পরিচয় করানোর কি আছে? আমি বাবাকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই বাবা আয়েশো ভাইয়াকে দেখিয়ে বলল, এই যে দেখছেন, আমার মেয়ের ফিয়ন্সি হতে চলেছে। আজ এখানেই দুটি অনুষ্ঠান হবে। প্রথমেই তো আয়েশো বাবার সাথে আমার মেয়ে আংটি বদল হবে। পরে ছোট মেয়ের জন্মদিন। আমি যেন আকাশ থেকে পড়লাম, বাবা কি পাগল হয়ে গেল? এসব কি বলছে? আয়েশো ভাইয়ার সাথে বিয়ে? হোয়াট ইজ দিস? আমি বাবাকে উদ্দেশ্য করে বললাম, এসব কি বাবা? বাবা আমার কথাটা যেন শুনলেনই না। আমি আয়েশো ভাইয়ার দিকে তাকিয়ে বলরাম, এসব কি ভাইয়া? এটা কি মজা করার সময়? তাও এমন মজা? আমার একদম ভালো লাগছে না এটা। আয়েশো, কেন? তুই আমায় পছন্দ করিস না? আরিয়া, এসব কি বলছো আয়েশো ভাইয়া? আমি তোমাকে পছন্দ করি, বাট ওভাবে। আয়েশো, তাহলে প্রবলেম কোথায়? যা হচ্ছে মেনে নে। আরিয়া, তার মানে তুমি আগে থেকে জানতে? আয়েশো, না, এসে জেনেছি। বাবা আর চাচা মিলে আগেই ডিসাইড করে নিয়েছিল। আরিয়া, আসার পর জেনেছো? আমি এখন জানলাম। আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলে না? পাশ থেকে রহিমা বেগমারিয়ার মা বলে উঠলেন, আস্তে কথা বলো, আর তোমার মতামত কেউ চায়নি, বাবার কথা মেনে নাও। আয়েশো ভালো ছেলে। তার কাছে তুমি ভালো থাকবে। আরিয়া, এটা আমি অস্বীকার করছি না মা, কিন্তু রহিমা, আর কোনো কিন্তু নয়, সুন্দরভাবে আংটি বদল করে নেও। এঙ্গেজমেন্টটা বাধ্য হয়েই করতে হলো বাবার সম্মানার্থে। না হলে কি যে করতাম নিজেও জানি না। এগুলো কোন ধরনের কথা হলো? এখন কি উনার সাথে মার বিয়ে হবে ভবিষ্যতে? কথাটা ভাবতেই মাথাটা যেন ব্যথা শুরু হলো। তারপর ধুমধাম জন্মদিনটাও পালন হলো। অথচ আমার এসব বিরক্ত লাগছে, তাই সেখান থেকে রুমে চলে আসলাম। প্রেমা, বলছিস কি এসব? আরিয়া, রাগাস না তো এখন। বাবার সম্মানটাও বাঁচানোর ইচ্ছা ছিল না, কিন্তু এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যে কিছু করার ছিল না। সামিরা, যে যাই বল, আয়েশো ভাইও কিন্তু তোকে অনেক ভালোবাসে। আরিয়া হাতের স্কেলটা দিয়ে বেঞ্চে বাড়ি মেরে সামিরার পাশ থেকে সরে গিয়ে অন্য বেঞ্চে বসল। প্রেমা, আরে রাগ করিস কেন? সামিরা এমনি বলল। তাছাড়া তোর তো এক্সট্রা চয়েজ নেই যে রাগ করবি, তাই না? প্রেমা কথায় হতভম্ব হলাম। আসলেই তো আমি রাগ করছি কেন? বিয়ে তো করতেই হবে, তাহলে যে আমাকে ভালোবাসে তাকে করলে প্রবলেমটা কি? কিন্তু তবুও কেন এত বিরক্তিকর লাগছে সব কিছু? ক্লাস শেষে গাড়ি আসলে উঠে বসলাম। বসতে বসতে খেয়াল করলাম রিভারের জায়গায় আয়েশো ভাইয়া। এনাকে এই মুহূর্তে আমার একদম সহ্য হচ্ছে না। নিজে জানার পরেও স্বার্থের জন্য মানুষটা আমায় জানালো না। উনার সাথে কোনো কথা নেই আমার। আমি চুপচাপ বসে আছি বাইরের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর ভাইয়া নীরবতা কাটিয়ে বলল, এখনো রেগে আছিস? আমি কিছু বললাম না। আয়েশো, দেখ, এভাবে তোকে রাগ করতে দেখলে ভালো লাগে না। আমি ভুল করেছি মানলাম তো, এবার তো মাফ কর। আমি ভাইয়ার দিকে একবার তাকিয়ে ভাইয়ার দেওয়া ডায়মন্ড ডের আংটিটা খুলে তার দিকে ধরলাম। বিষয়টাতে ভাইয়া বোধহয় কষ্ট পেলেন, সাথে সাথে গাড়ির ব্রেক ধরলেন। আয়েশো ভাইয়ার আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে, এখনই বোধহয় জল গড়িয়ে পড়বে। আমি বুঝতে পেরে বললাম, আমার আংটি পরতে ভালো লাগে না। আয়েশো ভাইয়া কিছু বলল না। আমি পড়লাম মহা মুশকিলে। আজব এক জীবন আমার। যা কিছু হয় সব বাধ্য হয়ে করতে হয়, যৎসব ন্যাকামোর জীবন আমার। না চাইতেও আবার পড়ে ফেললাম। আয়েশো, না পড়তে চাইলে নিজের কাছে রেখে দিস। আরিয়া কিছু বলল না। রাত্রে খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম, ফোনটা একটু ঘাটাঘাটি করে আবার রেখে দিলাম। কিছুই ভালো লাগছে না, সব বিরক্ত লাগছে একদম। আমি শোয়া থেকে উঠে বসলাম।
দরজা খুলে বাড়ির একদম কর্নারের রুমটার দিকে তাকালাম। না, সব অন্ধকার, তার মানে আজকেও তিনি আসেননি বাড়ি। কিন্তু আমার যে ভীষণ দেখতে ইচ্ছে করছে। না থাকলে নাই একটু উনার রুমটা গিয়ে দেখে আসি, তাও একটু ভালো লাগবে বোধহয়। আমি টিপ টিপ পায়ে উনার রুমের দরজা খুললাম, আজ তো লক করা নেই ভেবেই একটু খুশি লাগলো। গিয়ে লাইট না জ্বালিয়ে শুয়ে পড়লাম। বিছানা থেকে সুন্দর ঘ্রাণ আসছে, আচ্ছা উনি কি বিছানায় ও সুগন্ধি লাগায়? আচ্ছা উনার রুমটা তো আজও দেখা হয়নি, একটু আজ যখন সুযোগ পেয়েছি দেখে নেই ভেবে খাট থেকে নেমে যেতেই রুমের লাইট জ্বলে উঠল। আরিয়ার বুকটা কেঁপে উঠে চোখ তুলে তাকাতেই দেখলো আফরান হাতে কোট নিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়া ঢোক গিলল, ভয়ে কাঁপতে লাগলো হাত পা। কিন্তু আরিয়ার ভাবনাকে কুলসিত করে দিয়ে আফরান আরিয়ারকে না দেখার ভান করে পাশ কেটে ভেতরে ঢুকে খাটের উপর কোটটা ছুঁড়ে ফেলে গলার টাই খুলতে খুলতে আর চোখে আরিয়ার দিকে তাকায়। আরিয়া জানে আফরান ইচ্ছে করেই তাকে ইগনোর করছে। এতদিন অনেক চেষ্টা করেছে একটু দেখার, আজ তো দেখছে কই মুখে কেন কথা ফুটছে না। তার তো ক্ষমা চাওয়া উচিত আফরানের থেকে। তার জন্যই তো ওই দিন নিজেকে আঘাত করেছিল আফরান। দেরিতে হলেও বুঝতে পেরেছিল তাকে বাঁচানোর জন্যই নিজেকে আঘাত করেছিল। আফরান গলা খাকারি দেয়, আরিয়া তাকায়। কিন্তু বুঝতে পারছে না সে তার রুমে আসার জন্য এতক্ষণে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো, অথচ আজ কিছুই বলছে না। আফরান, আমি শার্ট চেঞ্জ করব। আমি চাই না কেউ আমার পাপিষ্ঠ শরীর দেখুক। আরিয়া বুঝতে পেরে রুম ছাড়ে। 2টার উপরে বাজে, এখনো আরিয়ার চোখে ঘুম নেই। খুব কষ্ট পেয়েছেন তিনি। ওই দিন খুব ভাবে বকেছিলাম উনাকে। হ্যাঁ, বকেছিলাম তো। কষ্ট কেন পাবেন না? আমার শাস্তি পাওয়া উচিত উনার কাছ থেকে। কিন্তু আমাকে মারলেন না কেন আজ? আচ্ছা উনি কি সত্যি আমাকে ভালোবাসেন? তাহলে বলেন না কেন? আমি কি সব ভাবছি? উনি আমায় কেন ভালোবাসতে যাবেন, আশ্চর্য। আমি উনার সম্পর্কে এসব কেন ভাবছি? আচ্ছা উনি কি ঘুমিয়ে গেছেন? উনার বুকে কি এখনো ব্যথা আছে? না আর ভাবতে পারছি না, একবার দেখেই আসি। ধরা খেলে বকা খাবো, না হয় 2টা চড় খাবো, কি আর হবে, এমনিতেও অভ্যাস হয়ে গিয়েছে। কথাগুলো নিজে নিজে বলে পা বাড়ালো আবারও আফরানের রুমের দিকে। পা পা করে আসতে ধীরে রুমে ঢোকার আগে একবার দরজায় হালকা আওয়াজ করেছিল, জেগে আছে কিনা চেক করতে। বুঝতে পারলো ঘুমিয়ে পড়েছে, তাই সংকোচ ছাড়াই রুমে ঢুকলো। রুমের ডিম লাইটটা জ্বালানো অফ করতে গিয়েও করল না। অফ করলে যাকে দেখার আছে দেখবে কিভাবে? আরিয়া আফরানের মাথার কাছে গিয়ে দাঁড়ালো। চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঝাপসা দেখা যাচ্ছে সবকিছুই। আফরানের মাথার কাছে গিয়ে ফ্লোরে লেপ্টে বসে বলল, খাটের উপর দুহাত রেখে হাতের তালু দিয়ে নিজের দুগালে ভর দিয়ে নিম্ন গলায় বলতে লাগলো, আচ্ছা আপনার ব্যথা আছে এখনো? আমি কি খুব বাজে বলেছিলাম? আপনি তো আপনার কথা রাখলেন, আমার সামনেও আসেননি ইচ্ছে করে। আমাকে আগের মতনও জ্বালাতন করেননি। কিন্তু আমার কেন আপনার এমন নীরবতা ভালো লাগছে না? দূরে যেতে চেয়েও কেন বারবার আপনাকে নিয়েই ভাবছি, কাছে আসার আপ্রাণ চেষ্টা করছি। কেন বলতে পারেন? আমি তো চেয়েছিলাম আপনার থেকে দূরে কোথাও চলে যেতে, তাহলে আপনাকে একটুখানি দেখার তৃষ্ণায় কেন বারবার আপনাকেই খুঁজছি, বলতে পারবেন? আরিয়া কোমল কণ্ঠে এগুলো বলে দুফোঁটা চোখের জল ফেলল। আরিয়া আফরানের বুকে ধরে দেখতে চাইল তার ব্যথাটা এখনো আছে কিনা, তাই হাত বাড়ালো। আকস্মিক আরিয়ার হাতটা আফরান ধরে বলল, এই পাপিষ্ঠ শরীরে হাত বাড়িও না, তোমার হাত অপবিত্র হয়ে যাবে। আরিয়া ভয়ে কেঁপে উঠল। আপনি কখন উঠলেন? ঘুমিয়েছি কখন? মানে? কিছু না। তা এখানে কেন এসেছো? আমি তো জ্বালাইনি তোমায়, আমার নোংরা শরীরের ছোঁয়া তোমাকে দেইনি, তাহলে কেন এসেছো? আরিয়া হঠাৎ ওই ফুঁপিয়ে উঠল। আমি ইচ্ছে করে বলিনি ওই দিন। আফরান, আমি উত্তর চাইনি। আরিয়া এবার মৃদু শব্দে কাঁদতে লাগলো। আফরান পাশের ল্যাম্প লাইটটা জ্বালিয়ে বলল, এখানে এসে এভাবে ন্যাকামো কেন করছিস? হ্যাঁ, যেভাবে চেয়েছিস পেয়েছিস তো, তাহলে আর কি চাই তোর? আমাকে মেরে দিয়ে পড়ে হেপি থাকবি? বল, তাহলে মেরে দে আমায়, আমি নড়বও না বিন্দু পরিমাণ। একটু ধমকিয়েই বলল কথাগুলো। আফরানের কথাগুলো শুনে আরিয়া এবার ভা ভা করে কাঁদতে লাগলো। আফরান, আজব তো, এভাবে কাঁদছো কেন? হ্যাঁ, আরিয়ার কান্না থামার কোনো নাম গন্ধ নেই। আফরান এবার আরো জুড়ে ধমকিয়ে বলল, চুপ, একদম চুপ, আর একটু আওয়াজ করবি তো এখানেই মেরে দেব।
আরিয়া সেইমভাবে কাঁদেই চলেছে। আফরান, আরে আমাকে কি ভয় পাও না একটুও? আজব তো। কথা না শুনলে কি হবে জানো তো। দুজনের চেঁচামেচিতে জাফর আয়েশা উঠে আফরানের রুমে আসলো। এসে আরিয়াকে কাঁদতে দেখেই জাফর সাহেব তেতে উঠলেন। আচ্ছা আফরান, তুমি কি জীবনে মানুষ হবে না নাকি? এত রাত্রে মেয়েটাকে ডেকে এনে মারলে। এটার কোনো মানে হয়? আফরান, যে যেটার যোগ্য সেটা পাবেই। তোমরা এখানে আসলে কেন? আমি এই মেয়ের ন্যাকামো কান্না দেখতে ব্যস্ত। আশ্চর্য, একটা মানুষ এত কাঁদতে পারে কিভাবে? আয়েশো, আফরান এত রাতে ওকে এভাবে তোর রুমে ডাকলি কেন? এখন আর ছোট নেই আরিয়া। আফরান, আজব তো, আমি ডাকতে যাব কেন ওকে? ও নিজেই তো এসেছে। জাফর, আরিয়া নিজে এই রুমে আসবে? আমরা এত বছরেও দেখিনি এখানে পা রাখতে, আর তুই বলছিস আজ তুই আছিস জেনেও ও এখানে আসবে? আফরান, আশ্চর্য তো, আমি জানি কি ও কেন এসেছে। আরিয়া এখনো কেঁদেই যাচ্ছে। আফরান, এটাকে এখান থেকে নিয়ে বিদায় হও তো। এভাবে কাঁদছে কেন? আমি কি করেছি? আয়েশো, তুই কি করতে পারিস সেটা 4 বছর আগেই দেখে নিয়েছি। আর শুন, ও এখন আমার হবু স্ত্রী, বুঝলি? ওর সাথে আমার এনগেজমেন্ট হয়েছে, এক্সাম বাদেই বিয়ে। এখন থেকে ওকে মারামারি হাত তোলা সব বাদ দে ওকে। আমার হবু স্ত্রীর গায়ে কেউ হাত দিবে সেটা আমি মেনে নেব না। মাইন্ড ইট। আয়েশের কথায় আফরান হেসে বলল, ইয়েস, সেটাই বলছি, একে এখান থেকে নিয়ে ফুট। গেট লস্ট। আর তোর হবু বউকেও বলে দে যেন আমার রুমে যখন তখন না আসে। তোর রুমে নিয়ে যাস, ওর তো কিছু চাহিদাও থাকতে পারে, তাই না? আফরানের কথায় আয়েশের গা জ্বলে উঠে দুহাত মুষ্টি করে দাঁত কটমট করতে থাকে। জাফর, হচ্ছেটা কি এখানে? আফরান, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো এবার। আফরান, আমি সীমা আজ নয়, অনেক আগেই ছাড়িয়ে গেছি। সো গট ইট। এখন যাও এখান থেকে। জাফর আরিয়াকে তুলে বলে, বেশি মেরেছে। আরিয়া হেঁচকি তুলছে, যার কারণে বলতে পারছে না কিছু। এখানে আর দাঁড়িয়ে না থেকে আয়েশো আরিয়াকে কোলে তুলে নিয়ে চলে যায়। জাফর কিছু না বলে সেখান থেকে চলে আসে। অফরানের চোখ দুটো রক্তিম হয়ে আছে। দাঁতে দাঁত চেপে বিছানায় এক হাতে ঘুষি মেরে বলল, ডেমিট। তারপর আফরান গাড়ির পেছনের সিটে বসে আছে, তানভীর ড্রাইভ করছে। জানতে পেরেছিস কে লোকটা? সরি স্যার, এখনো জানতে পারিনি, তবে কলেজ বা ভাবির বন্ধু বান্ধব কেউ হলে এতক্ষণে জেনে যেতাম। তাহলে জলদি খোঁজ নে, করেছে কে এসব? আমার সাথে শত্রুতার কারণে নাকি অন্য কোনো কারণে? আমার সাথে শত্রুতামি বলেই আরিয়ার ক্ষতি করার চেষ্টা করেছিল। তার জন্যই আয়েশের সাথে এঙ্গেজড হতে দিলাম, যেন ভাবে যে আরও আমার সাথে নয়, আয়েশের সাথে কোনো রিলেশনে আছে, কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে অন্যরকম। খুব কাছের কেউ যে সব কিছু জানে। আমার মনে হয় আপনার সাথে শত্রুতার কারণেই। দেখুন, দুটো খুনেই কিন্তু আপনাকে কিলার প্রমাণ করানো হয়েছে। আফরান, কিলার প্রমাণ করার চেষ্টা করছে না, আমার মনে হচ্ছে আমাকে খারাপ প্রেজেন্ট করছে, সেটাও আরিয়ার সামনে। কিন্তু লাভটা কি ওই সালার, এটাই বুঝতে পারছি না। আপনারা কারা? আরে ছাড়ুন বলছি। আরিয়ার কথায় ভ্রুক্ষেপ না করে মেয়ে দুটি আরিয়াকে গাড়িতে জোর করে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। মূলত আরিয়া ক্লাসের মাঝে বের হয়েছিল, ভালো লাগছে না বিধায় হঠাৎ দুটি মেয়ে এসে আরিয়াকে জোর করে তুলে নিল। গাড়িতে আরিয়া বাড়াবাড়ি করার কারণে বেহুশ করে ফেলেছিল। আরিয়া চোখ খুলে চারদিকটা একবার প্রত্যক্ষ করে নিল, কোনো হোস্টেল মনে হলো। পাশ থেকে একজন মহিলা বলল, ম্যাম এখন কেমন লাগছে? আরিয়ার মস্তিষ্ক সাথে সাথে সতেজ হয়ে উঠল। আপনারা কারা? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি কি করেছি? মহিলাটি কোনো উত্তর দিল না। কারো ফোন আসায় রুম থেকে বের হয়ে গেল। আরিয়া ভাবতে লাগলো, নিশ্চয়ই আমাকে কিডন্যাপ করেছে এনারা, কিন্তু আমি কি করেছি? আমাকে কিডন্যাপ করার কারণ কি? কারো পায়ের শব্দ শুনে দরজার দিকে তাকালো, মুহূর্তেই চোখ দুটো বিস্ময়ের শেষ সীমায় পৌঁছায়। সে আর কেউ নয়, মফিয়া আফরান চৌধুরী। আরিয়া চট করে খাট থেকে লাফ মেরে নেমে বলল, আপনি এখানে? আফরান, অন্য কেউ কিডন্যাপ করলে খুশি হতি বুঝি? বলে আরিয়ার গালে দুইটা থাপ্পড় বসালো। তোর সাহস দেখে অবাক হলাম। আরিয়া, আমাকে মারলেন কেন? কি করেছি আমি? আমাকে শুধু শুধু মেরে শান্তি পান আপনি? আফরান, আমার তো কাজ নেই আর। আগে বল, এত সাহস কোথায় পেলি? 2 দিন ছাড় দিয়েছি বলে মাথায় উঠে গেছিস? আরিয়া, কি করেছি আমি?
শুধু শুধু কথা শোনাচ্ছেন কেন? আফরান, কি করেছিস আবার প্রশ্ন করছিস? আরিয়া এবার আফরানের একদম সামনে গিয়ে ভীতহীন কণ্ঠে বলল, হ্যাঁ করছি, 100 বার করব, আপনার কি? এখন উত্তর দেন, কি করেছি? আফরান আরিয়া হাত ধরে হেঁচকা টানে উল্টো ঘুরিয়ে আরিয়ার হাত দুটো ক্রস করে ধরে। আরিয়ার পিঠ আফরানের বুকে ঠেকে, বাম হাতের আঙুলগুলো সবটা জোর দিয়ে ধরে দাঁত পিষে বলল, এখনো এই আংটি পরে আছিস, দেখাচ্ছিস তোর এঙ্গেজমেন্ট হয়েছে? আরিয়া, ছাড়ুন বলছি, লাগছে আমার। আফরান, আমার লাগে না। অন্য কারণ আমি আংটি পরে ঘুরবি, আমি চেয়ে চেয়ে দেখব। আরিয়ার আংটির ধাঁচে লেগে আঙুল থেকে রক্ত ঝরছে। আরিয়া, প্লিজ ছেড়ে দিন, সত্যি বলছি খুব ব্যথা পাচ্ছি। আহ! আফরান আরো শক্ত করে ধরে ধরে বলল, 4 বছর আগে শরীরে ব্লেড দিয়ে এঁকেছিলাম, মনে নেই? এখন আবার ছেলেদের ছোঁয়া লাগাচ্ছিস শরীরে। আরিয়া, আপনি ভুল বুঝছেন, আমাকে আপনি ছাড়া কেউ ছোঁয়নি আজ অবধি। আফরান এবার সবটা শক্তি দিয়ে চেপে ধরে বলল, সবকিছু সহ্য করতে পারি কিন্তু মিথ্যা একদম না, তোর এখন ডাবল শাস্তি পাওয়া উচিত, তাই না বল? আরিয়া, আহাতে লাগছে তো, আঙুলগুলো ভেঙেই যাবে, এবার ছাড়ুন বলছি, আমি মিথ্যা বলছি না। আফরান, তা কাল রাতে কি আয়েশো তোকে পালকি করে রুমে নিয়েছিল? হঠাৎ করেই আরিয়ার গলা স্বাভাবিক হয়ে আসে। আরে হো, আপনি কি সত্যি জেলাস? আফরান আরিয়ার কথায় থতমত খেয়ে যায়। আরিয়া, বলুন, আপনি জেলাস? সত্যি বলুন। আফরান, এখন ব্যথা হচ্ছে না? আরিয়া, শান্ত গলায়। আফরান আরিয়ার হাতটা আরো জোরে চেপে ধরল। আরিয়ার চোখ থেকে জল পড়ছে, চোখ বন্ধ করে ঠোঁটে হালকা হাসি রেখে আবারও বলল, বলুন, আপনি জেলাস ফিল করছিলেন আয়েশো ভাইয়া আমাকে কোলে নেওয়াতে? আফরান আরিয়ার স্বাভাবিক কণ্ঠ দেখে অবাক হলো, বাম দিক থেকে মাথাটা একটু সামনে নিয়ে আরিয়াকে দেখার চেষ্টা করল। সফলও হলো তাতে। আরিয়ার চোখ বন্ধ, চোখ থেকে পানি গড়াচ্ছে বুকে। আফরান একবার মাথা ঘুরিয়ে নিচের দিকে আরিয়ার আঙুলে তাকালো, সাদা ফ্লোর লাল টকটকে রক্তে বিভোর। সঙ্গে সঙ্গে আরিয়াকে একটু হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। আরিয়া টাল সামলাতে না পেরে বিছানায় গিয়ে পড়ে। আফরান জায়গা ছেড়ে বারান্দার সামনে গিয়ে কাকে যেন ফোন দিল। মিনিটের মাথার কেউ একজন এসে ফার্স্ট এইড বক্স দিয়ে যায়। আফরান ব্যান্ডেজ বের করে আরিয়ার পায়ের কাছে বসে আফসোসের মুখ নিয়ে আরিয়ার কেটে যাওয়া আঙুল দুটো ধরে নিজের সামনে আনে। আফরান ব্যান্ডেজ করতে যায়, আরিয়া হাত সরিয়ে নিয়ে বলে, আগে আমার উত্তর দিন। আফরান, পাগলামো বন্ধ করো, হাতটা দাও, অনেকখানি কেটে গেছে, রক্ত ঝরছে অনেক। আরিয়া, ঝরুক, ঝরতে দিন, সমান সমান করতে দিন। আফরান, কি বলছো তুমি নিজেই জানো, শুধু হাত দিতে বলছি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে, আরও বাড়াবাড়ি করো না। আরিয়া ঝুলন্ত পা দুটো গুটিয়ে খাটের উপরে এনে আসন করে বসে বলল, যদি না বলেন এভাবেই থাকবো বলে দিলাম। আফরান বিরক্তি নিয়ে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, লাগবে না, আমি জোর করেই নিয়ে নিব বলে আরিয়ার হাত ধরতে যায়, কিন্তু আরিয়া হাত সরিয়ে নেয়। আফরান আবারও চেষ্টা করে ধরতে, আরিয়া এদিক ওদিক হাত সরাচ্ছে আর মিটিমিটি হাসছে। আফরান অনেক চেষ্টায় ওনা পেরে খাটের উপর উঠে আরিয়ার পেছনে বসে আরিয়ার কাঁধের উপর থুতনি রেখে দু পা দুদিক থেকে আরিয়ার কোলে উঠিয়ে আঁকড়ে ধরে বাম হাত ধরে বলল, এবার সরাও হাত। আরিয়া কিছু বলল না। এভাবে বসেই আফরান আরিয়ার আঙুলে ব্যান্ডেজ করে দিচ্ছে। বেশি ব্যথা পেয়েছো? আরিয়া, আফরান, তাহলে ভুল করো কেন এত? তুমি যদি আমার মতো করে চলো আমি কিছু বলবো। আরিয়া, না। আফরান, তাহলে অন্য লোকের নাম করা রিং হাতে পড়তে হবে কেন? এঙ্গেজমেন্টটা না হয় হয়ে গিয়েছে কোনো রকম, তাই বলে সারাদিন পরে থাকবে হবে? আরিয়া বাধ্য মেয়ের মতো বসে আছে। আফরান, আর যেন না দেখি কারো কোলে এভাবে উঠে যেতে। এত সস্তা কেন বানাও নিজেকে? তোমার শরীরটা কি সবার জন্য? আরিয়া, না। আফরান, তাহলে কেন অন্য ছেলের ছোঁয়া শরীরে নেও? আরিয়া, আমি কি বলেছিলাম আমাকে নিতে? আমি তো উঠতে চাইনি, হেঁচকির কারণে কথা বলতে পারছিলাম না বলে আর কিছু বলিনি। আফরান, এত কাঁদতে হবে কেন? আরিয়া কিছু বলল না। আফরান, আর যেন না দেখি এমন করে কাঁদতে, ঠিক আছে? আরিয়া, ওকে। আফরান মৃদু হেসে আরিয়ার গলার সাইডে চুমু খেলো। আরিয়ার শরীর মৃদু ঝাঁকানিতে কেঁপে উঠে। আফরানের ব্যান্ডেজ করা শেষে আরিয়ার পেট জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে এমন নীরবতার মাঝে।
আফরানের গরম নিঃশ্বাস আঁচড়ে পড়ছে আরিয়ার গলায় ঘাড়ে। আরিয়ার শরীর ক্ষণিক পর পর কেঁপে উঠছে। আফরান, খারাপ লাগছে। আরিয়া, উহুম। আফরান দুষ্টু হেসে, তাহলে ভালো লাগছে। আরিয়া লজ্জায় মুখ ঢাকে 2 অঞ্জলি দিয়ে। আরিয়াকে এবার নিজের দিকে ফিরিয়ে মুখোমুখি বসায়। আরিয়া লজ্জায় লাল হয়ে আছে। আফরান, লজ্জাবতী, আমার এদিকে তাকাও। আরিয়া এবার নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। আফরান, মুখ দেখতে দেবে না আমায়। আরিয়া এবার দুহাত মুখের উপর থেকে সরালো। আফরান আরিয়া লাল টকটকে গাল দুটো কোমল স্পর্শে কপারে চুমু বসালো। আরিয়া চোখ বন্ধ করে আছে। আফরান, এদিকে তাকাবে না। আরিয়া আফরানের শার্টের কলার দুহাতে ধরে আফরানের বুকে মুখ লুকায়। আফরান আবারও হাসল। আসলেই মায়াবতী, আমার খুব লজ্জাবতী। একটু চুপ থেকে আবার বলল, আমার মানসিক শান্তি তুমি। তোমার প্রতিটা স্পর্শ আমার ভালো থাকার কারণ। অথচ তোমার এত দীর্ঘ সময় লাগলো সেটা বুঝতে। দীর্ঘ সময় বলতে আপনি আমাকে কত জনম ধরে ভালোবাসেন আগে সেটা বলুন। আফরান আরিয়ার কথার উত্তর করল না। আফরান আষ্ঠে পৃষ্ঠে আরিয়াকে জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আরিয়া এখনো আফরানের কলারেই ধরে আছে। আফরান, আমার যে এই মুহূর্তে কারো মাঝে ডুবে যেতে ইচ্ছে করছে লজ্জাবতী। আরিয়া আফরানের বুকে কামড় বসালো। আফরান, আহ লাগছে তো আসতে দাও। আরিয়া এবার আরেকটু জোরে আরেকবার কামড় বসায়। আফরান, মেরে ফেলবা নাকি ছাড়ো বলছি, বলেই আরিয়াকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা চালালো। ক্ষণিক পর ছেড়ে দিয়ে আরিয়া বলল, যখন আমাকে মারেন তখন আমার ব্যথা লাগে না। আফরান, তাই বলে প্রতিশোধ নিবা? কিন্তু আমি যে সেদিন নিজের বুকে আঘাত করলাম সেটা কি কম ছিল নাকি? আরিয়ার মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। আতঙ্কিত চেহারায় আফরানের শার্টের বোতাম খুলতে লগলো। আফরান, আরে করছো কি? রোমাঞ্চ করতে ইচ্ছে হয় তো আমাকে বলো, এভাবে তাড়াহুড়ো করে। আরিয়া চুপ একদম, বলে আফরানের বুক চ্যাক করতে লাগলো। হ্যাঁ, বুকের বা পাশটায় দাগ পড়ে আছে এখনো, তার মানে এখানেই লেগেছিল। সেই জায়গায় চোখ ফেলে বলল, এখনো ব্যথা আছে তাই না? আফরান, ও আচ্ছা, এই জন্য এভাবে শার্ট খুলতে হয়। আরিয়া, বলুন, এখনো ব্যথা আছে খুব? আফরান, জানি না, তবে যখন অবাধ্য হও তখন খুব ব্যথা লাগে এই খানটায়। আরিয়া আফরানের দিকে অসহায় চোখে তাকায়। আফরান, আর এ কি দেখছো? সত্যি বললাম, আর কখনো অবাধ্য হবে না। একদম সহ্য করতে পারি না কিন্তু। রাগের সময় সব ভুলে আফরান এটুকু বলতেই কারো ঠোঁটের ছোঁয়া অনুভব করে নিজের ঠোঁটে। সেকেন্ড কয়েক পর আরিয়া সরে আসতে চায় কিন্তু আফরান আরিয়াকে সরতে না দিয়ে উল্টো দুহাতে মাথার দুপাশে হাত রেখে শক্ত করে ধরে চোখ বন্ধ করে কিস করতে থাকে একাধারে। দুজনের গরম নিঃশ্বাস ঘন হচ্ছে, আঁচড়ে পড়ছে একে একের উপর, যেন কয়েক পর শান্তিতে তৃষ্ণা নিবারণ করছে তৃপ্তির সাথে। বেশ খানিকক্ষণ পর হবে হয়তো 8 থেকে 10 মিনিটের মাথায় আফরান আরিয়াকে ছেড়ে দিয়ে খুব কাছে টেনে নিয়ে আবারও গলায় মুখ ডুবায়। সিল্কি চুলের শালীন ঘ্রাণ আফরানকে বেসামাল করে তুলছে। অরিয়া আফরানের কলার চেপে ধরে আছে, নিঃশ্বাসের মৃদু আওয়াজ যেন মুহূর্তটাকে আরো উজ্জ্বল করে দিচ্ছে। অনেকক্ষণ পর আফরান নিজেকে ইচ্ছে করে আটকালো। নিষ্পাপ মেয়েটাকে এর চেয়ে বেশি অপবিত্র করতে ইচ্ছে হচ্ছে না তার। আফরান সরে এসে আরিয়াকে জড়িয়ে ধরল সবটা শক্তি দিয়ে। আরিয়ার শরীরের কম্পন এখনো থামছে না। কাঁপছে তার শরীর ভীষণ ভাবে। কিছুক্ষণ পর আফরান বলল, লক্ষ্মী সোনা, ভয় পাচ্ছে? আরিয়া কিছু না বলে আফরানের কলার ছেড়ে হাত দুটো পিঠ জড়িয়ে ধরল। আফরান, রিল্যাক্স আরু, আর কিছু করব না, শান্ত হও। আরিয়া আফরানকে আরো শক্ত ভাবে জড়িয়ে ধরল। আফরান বুঝল এখন কোনো কথায় কাজ হবে না, তাই আরিয়াকে কোলে নিয়েই দাঁড়িয়ে গেল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাড়ি যাবে? আরিয়ার মুখে কোনো কথা নেই। আফরান আরিয়াকে নামাতে চাইল, আরিয়া নামল না। আফরান মৃদু হেসে বলল, কথা বলবে না? ঠিক আছে, বলো না। ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে আসো, দেখো তোমার জামাটাও নষ্ট হয়ে গেছে রক্তে, আমি সেই ড্রেসের ব্যবস্থা করছি। আরিয়া কোনো কথা বলল না। আফরান বুঝল তার মায়াবতী এখন লজ্জায় আড়ষ্ট হয়ে আছে, একটু পর না হয় আবার বলবে। আফরান মুচকি হেসে আরিয়াকে নিয়ে খাটের উপর বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর এদিকে হঠাৎ করে সামিরার বিয়ে ঠিক হয়ে যায়। অবশ্য হঠাৎ বললে ভুল হবে, ছেলেটা অনেক দিন ধরেই সামিরাকে কলেজে ফলো করত।
কিন্তু স্বামীরা অত গুরুত্ব দেয়নি বিধায় সোজা বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। ছেলের বিলাসবহুল ঐশ্বর্য দেখে আর ছেলের বিষয়ে বিভিন্ন তথ্য জেনেই স্বামীরার বাবা আজমল শিকদার রাজি হয়েছেন এই বিয়েতে। এদিকে স্বামীরার মা রাবেয়া বেগম অবশ্য এত জলদি মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানালেও লাভ হলো না। সেদিন বাসায় ফেরার পর চাচা আমার হাতে কি হয়েছে জিজ্ঞেস করাতে বলেছিলাম দরজায় চিপায় হঠাৎ লেগেছে, একটু ব্যথা পেয়েছি। আয়েশো ভাইয়াও সেখানে ছিল, তবে আগ বাড়িয়ে আর প্রশ্ন করেনি সেটা নিয়ে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আজ দিন হয় ভাইয়াকে দেখি না, সেদিন হোস্টেল থেকে ভাইয়া আমাকে গাড়িতে তুলে দিয়েছিল। এরপর আমি ভাইয়ার সামনে যাইনি, পরে জানতে পেরেছি ভাইয়ার নাকি কোনো প্রয়োজনে দেশের বাহিরে গেছে। এই মুহূর্তে আমরা সবাই শিকদার বাড়িতেই আছি। প্রেমাও আমাদের সাথেই আছে। শুনেছি আমার বাবা মাকেও আসতে বলেছিলেন, কিন্তু বাবা নাকি ব্যস্ত আছে, তাই আসতে পারবে না চাচা বলল। হঠাৎ ধ্যান ভাঙে কাঁধে কারো হাত রাখার স্পর্শ পেয়ে। সেই কখন থেকে ডাকছি, কি ভাবছিস? হ্যাঁ। আমি ভাবনা ভেঙে তাকিয়ে দেখলাম প্রেমা। বললাম, কখন ডেকেছিস? আমার তো মনে হচ্ছে বছর কয়েক ধরে ডাকছি। যাই হোক, নিচে চল, সামিরা ডাকছে। কিছু হয়েছে? চল না আগে, বলে এক প্রকার টানতে টানতেই নিয়ে গেল আমায়। বাড়ির বড়রা এদিক সেদিকে ছুটে কাজ করছে। আর দুদিন পরেই তো বিয়ে। এত বড় বাড়ি গুছিয়ে বিয়ের মতো ডেকোরেশন করা কি একদিনেই সম্ভব নাকি? সামিরা একটু অভিযোগ করে বলল, তোরা আমাকে একা ফেলে রেখে কোথায় ছিলিস? হ্যাঁ। এখানে আমার কি কেউ পরিচিত আছে গল্প করার জন্য? আরিয়া একটু ঠাট্টা করে বলল, আহারে বেচারিটা, তা ভাইয়াকে কল দিয়ে কথা বলে একাকিত্ব কাটাতে পারেন না? আমরা কি আপনার পাশে সব সময় তাসবিহ গুনব? প্রেমা হেসে বলল, সেটাই তো, ভাইয়ার সাথে তো পরিচয় আছি, সেই কল দিয়ে কথা বললেই পারিস। আরিয়া, একটা জিনিস মানতেই হবে জানিস, ভাইয়ার কিন্তু ভীষণ সাহস। কিভাবে তোর বাবা মাকে ডিরেক্ট বিয়ের কথা জানিয়ে দিল? ইস, আমার জীবনেও যদি কেউ এমন আসতো, আফসোস আর আফসোস। প্রেমা, একেবারে মনের কথাটাই বললি, কিন্তু তুই আর স্বপ্ন দেখে লাভ নেই, তোর তো আয়েশো ভাইয়ার সাথে এক্সামের পরেই বিয়ে। আমি অবশ্য একটু আশা রাখতে পারি কেউ একজন এমন আসুক। উফস, কি রোমান্টিক, বলে খিলখিল করে হাসল প্রেমা। ছায়ার কথাটা আরিয়ার বুকটায় ছ্যাতো করে উঠল। আয়েশো ভাইয়াকে সে বিয়ে করতে চায় না, বিন্দুমাত্র না। সে কেন আয়েশো ভাইয়াকে বিয়ে করবে? সে তো আফরান ভাইয়াকে, কথা ভাবতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি জমে লজ্জায় আড়ষ্ট হয়। স্বামীয়া, কিরে প্রেমা, ব্যাপারটা কি হলো? আরু এভাবে লজ্জা পাচ্ছে কেন? প্রেমা, সে তো পাবে, একটু আগে আয়েশো ভাইয়ার কথা বললাম না? এই মেয়ে তো দিন দিন আয়েশো ভাইয়ার প্রেমে পড়ছে, দেখিস না? ওই দিন স্কুলে গেল, দেখলি না গলার লাভ বাইট নিয়ে ঘুরছে আজকাল। অবশ্য আয়েশো ভাইয়া একটু রোমান্টিক, সেটা দেখেই বোঝা যায়। প্রেমার কথায় আরিয়ার মুখটা একটু মলিন হয়। তোমাদের আয়েশো ভাইয়া রোমান্টিক, সেটা কিভাবে জানো? কথার আওয়াজ শুনে তিনজন পিছে ঘুরল। এদিক দিয়েই যাওয়ার সময় প্রেমার শেষের কথাটা শুনতে পেয়ে কথার রেশ টানল আয়েশো। স্বামীয়া, ভাইয়া কখন আসলে? আয়েশো, এই তো একটু আগেই। তা কি নিয়ে কথা হচ্ছে এখানে? কথার মাঝে যে আমি আছি সেটা কিন্তু শুনে ফেলেছি। প্রেমা আয়েশোকে দেখে এক দফা আবারও ক্রাশ খায়। চুলগুলো গুছানো, ফর্সা গায়ে লাল মেরুন টি শার্ট পরে আছে, কালো পেন্ট টাকনুর উপরে গুটানো। প্রেমা তো হা হয়ে আছে। আরিয়া কথা কাটিয়ে বলল, তোরা গল্প কর, আমি আসছি। বলে আয়েশের পাশ কেটে চলে যাওয়ার মাঝেই আয়েশো আরিয়ার বা হাত ধরে বলে, তোমার সাথে কথা আছে। আরিয়া আয়েশের দিকে তাকিয়ে হাত ছুটানোর জন্য হাত মুচড়িয়ে যাচ্ছে। আয়েশো পারবে না ছুটতে, শুধু শুধু এমন করো না, বলে আরিয়া কি নিয়ে চলে গেল। সামিরা প্রেমা মিটিমিটি হাসছিল, ওরা যাওয়ার পর পাহাড় সমান হাসি গুলো ছাড়ল। আয়েশো আরিয়াকে নিয়ে একটা খালি রুমে গিয়ে দরজা আটকিয়ে দিল। আরিয়া, ভাইয়া প্লিজ হাত ছাড়ুন বলছি, আমার ব্যথা লাগছে। আয়েশো, মিথ্যে বলবি না, আমার উপর এখনো রেগে আছিস তাই না? তাই এমন করছিস? আরিয়া, দরজাটা খুলে দিন, মানুষ কি ভাববে বলুন তো? আয়েশো, কি ভাববে? হবু হাজবেন্ড ওয়াইফ একটু আলাদা থাকতেই পারে, তাই নয় কি? আরিয়া, দেখুন আমার খারাপ লাগছে, হাত ছাড়ুন। আপনি তো কখনো এমন জোর করেননি, তাহলে আজ এমন করছেন কেন? আয়েশো, করিনি তো কি হয়েছে, আজ থেকে করব। তুই আমার কথা একটুও ভাবিস কি?
এতদিন হয়েছে এনগেজড হয়েছে, ইচ্ছে করে একটু কথা বলেছিস কি? আমার কষ্ট হয় না। তোকে আমি ভালোবাসি, এটাই কি আমার ভুল? বল আরিয়া। আরিয়া, আমি জানি না, কিন্তু আমি কাউকে ভালোবাসি না। আয়েশো আরিয়ার হাত ছেড়ে বাহু শক্ত করে ধরে বলল, কেন? কেন বাসিস না? আমি কি তোকে কোনো কিছুতে কিছু বলি? তোকে তো আমি বকিও না তাহলে। এতটা বছর নিঃশব্দে ভালোবেসে এসেছি, আজ পর্যন্ত তোকে ছুঁয়ে দেখিনি। আমার ভালোবাসা তোর চোখে লাগে না। আরিয়া, কি করছেন কি? ছাড়ুন বলছি, আমার ব্যথা লাগছে খুব। আয়েশো এবার আরিয়াকে ছেড়ে দেয়। আরিয়া, আমাকে ছুবেন না বলে দিলাম। আমার ভালো লাগে না অন্য কেউ আমায় ছুলে, অন্য কারো স্পর্শ আমার অস্বস্তি হয়। আয়েশো আরিয়ার দিকে তাকিয়ে রইল অসহায়ের মতো। এতটা ভালোবেসেও তার মন উঠে পারল না। সামান্য স্বাভাবিক ছোঁয়াটাকে এত কিছু মনে করছে। আজ আয়েশের ধৈর্যের বাঁধ ভেঙেছে। তাই তো চোখ দিয়ে পানি পড়ছে। আরিয়া, আরে ভাইয়া, এভাবে কাঁদছেন কেন? আমি তেমন কিছু বলিনি তো। কাঁদবেন না আপনি। আয়েশো হঠাৎ করেই আরিয়াকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আরিয়া, আমাকে ফিরিয়ে দিস না, আমি বড্ড ভালোবাসি তোকে। আরিয়া কিছু বলার মতো আর সাহস পেল না। ছেলে হয়ে চোখে জল সত্যি বেমানান। হঠাৎ বাহিরে কিছুর আওয়াজে আরিয়াকে ছেড়ে দেয় আয়েশো। দরজা খুলে বুঝার চেষ্টা করে কি হয়েছে। কিন্তু সবকিছুই স্বাভাবিক। আরিয়া পেছনে থেকে বলে উঠে, এই ফুলদানিটা কিভাবে পড়ল? আরিয়ার কথায় আয়েশো নিচের দিকে তাকায়, এত বড় একটা ফুলদানি বাতাসে তো পড়ে যাওয়ার কথা না, কিভাবে পড়ল? হয়তো কেউ যাচ্ছিল ধাক্কা খেয়ে পড়ে গেছে, কিন্তু এটাও কিভাবে হয়? যদি কেউ অনাচ্ছাকৃত ভাবে ফেলতো তাহলে নিশ্চয়ই এখানেই থাকতো এটা তোলার জন্য। আয়েশের সন্দিহান দৃষ্টা চারদিকে কাউকে দেখার চেষ্টা করল। আরিয়া আর এখানে দাঁড়িয়ে না থেকে বলল, ভাইয়া প্লিজ আমাকে সাইড দেন, আমার এখানে ভালো লাগছে না। আয়েশো আর কথা না বাড়িয়ে সাইড দিয়ে দেয়। নাবিল, তা তোর প্রেম কেমন চলছে হবু বউয়ের সাথে? আয়েশো, আমারটা বাদ দে, আগে বল কোনো মেয়ে পেলি কিনা, নাকি সেই আগের পছন্দ নিয়েই পড়ে আছিস? নাবিল, যেটা পছন্দ হয়েছে সেটা তো আমি চাই, কিন্তু বাকিটা ভাগ্য। আয়েশো, বাবা, তা আজকেও কি তার ছবিটা দেখতে পারি না? নাবিল, এতটাই হট যে দেখলেই শোকটো খাবিস? আমি চাই না আমার বন্ধুর এত জলদি হার্টের সমস্যা হোক, বলে চোখ টিপ মারল। আয়েশো, সে যাই বল, তোর ওই একটা চয়েজ দেখার বড্ড ইচ্ছা আমার, জানিস, যে কিনা ক্রাশ খেয়ে বসে আছে আর ওদিকে মেয়েটা জানেই না। হাহা। নাবিল, মজা নিচ্ছিস নে? সময় হলে এমনিতেই হাতে চলে আসবে। হঠাৎ করে কারো সাথে ধাক্কা খেয়ে নাবিল বলে উঠল, দেখে চলতে পারেন না, আজব তো। পেছনে ফেরে প্রেমা বলে উঠল, বাড়িটা যেহেতু আপনাদের আপনি ভালো জানেন তাই না? আমি না দেখতেই পারি, স্বাভাবিক। নাবিল, বোনের ফ্রেন্ড বলে ছেড়ে দিলাম, যাও এখান থেকে। প্রেমা, আমি কি বলেছি ছেড়ে দিন? আজব, আগে শুনেছি স্বামীরার মুখে আপনি নাকি ঝগড়ায় 100, আজ দেখেও নিলাম মহিলাদের মতো উঠে পড়ে ঝগড়া করেন। নাবিল, আজব তো, আমি কিছু বলেছি নাকি তোমাকে? আয়েশো, আরে কি করছিসটা কি? চল তো। প্রেমা, তুমি যাও। প্রেমা, আপনার বন্ধুকে একটু বুদ্ধি দিন, আপনার মতো ভালো হওয়ার, বলে হনহন করে চলে গেল। নাবিল, দেখলি কেমন ব্যবহার করলো? এই জন্যই স্বামীরাকে প্রেমার সঙ্গ দিতে নিষেধ করতাম। আয়েশো, মেহমানের সাথে কেউ এমন ব্যবহার করে পাগল? নাবিল, তুই তো দেখছি আমার নয় ওদের পক্ষেই আছিস। যা তো, আমার সাথে কি করছিস? বলে নাবিলও চলে গেল। আয়েশো উপরে নিজের রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ স্বামীরার আওয়াজ পেয়ে থামল। ভাইয়া, একটু এদিকে আসো তো। আয়েশো স্বামীরার কাছে গিয়ে বলল, কিছু লাগবে? স্বামীরা, প্রেমা আর আরিয়াকে দেখেছো কোথাও? আয়েশো, সে তো অনেকক্ষণ হয় দেখি না। কেন, আমাকে বল কিছু লাগবে? স্বামীরা কাচুমাচু করতে করতে, আয়েশো, কি বল? স্বামীরা পেছনে ঘুরে দাঁড়িয়ে বলল, এটা। আয়েশো ঠিক বুঝল না। বুঝিয়ে বল। স্বামীরা, জামার চেইনটা একা পারছি না। আয়েশো বুঝল। চেইনটার দিকে তাকিয়ে, এটা লাগাতে গেলেই হয় সমস্যা, আসলে এটা একটু টাইট হয়ে আছে। আয়েশো একটু জোরে লাগাতে যায় আর এটা ছিঁড়ে যায়। স্বামীরার স্লিম শরীর থেকে জামাটা সাথে সাথে কাঁধ ভেদ করে পড়তে যায়, আয়েশো সেটা ধরে। আয়েশের হাত স্বামীরার ঘাড়ে স্পর্শ করে। অবশ্য আয়েশের এত খেয়াল নেই এসবে। কিন্তু স্বামীরার ভীষণ আনিজি হচ্ছে।
এত বছর এই বাড়িতেই আয়েশো ভাইয়া ছিল, কই এমন পরিস্থিতিতে কখনো পড়েনি, তাহলে আজ কেন এমন হচ্ছে? আয়েশো, সরি তোর জামাটা নষ্ট করে ফেললাম, আসলে এটার জিপটাই ভালো ছিল না। এক কাজ কর, অন্যটা পরে নে। সামিরা মাথা নেড়ে সায় দেয়। আয়েশো, নিয়ে এটা ধর। সামিরা জামা ধরার আগেই আয়েশো ছেড়ে দেয়, খেয়াল না করে। এখানেই হয়েছে বিপত্তিটা। জামাটা সাথে সাথে সামিরার বুক বরাবর পড়ে যায়। আয়েশো না বুঝে চট করে সামিরাকে পেছনে থেকে জড়িয়ে ধরে। আয়েশের ডান হাত সামিরার বুকের উপর। সত্যি বলতে আয়েশো ভাবেনি কি থেকে কি হয়ে যাচ্ছে, আয়েশো শুধু সামিরার উন্মুক্ত পিঠ ঢাকতে চেয়েছিল। আয়েশো, সেট ঠিক মতো নিজেকেও সামলে রাখতে পারিস না? হা, একটু ধমকিয়ে। সামিরা কিছু বলল না, এই মুহূর্তে সামিরা কি করবে সেটাও তার জানা নেই। বুকটা ধুক ধুক করছে। আয়েশো হয়তো এতক্ষণে বুঝেছে ব্যাপারটা। কোমল কণ্ঠে বলল, কি করব বল, ইচ্ছে করে। সামিরা আয়েশের কথা শেষ করতে না দিয়ে বলল, প্লিজ হাতটা সরান। আয়েশো টুক করে হাতটা সরিয়ে নেয়। এতেও হয় আরেক বিপত্তি, জামাটা এতক্ষণ যাই টানাপুরায় কাঁধের সাইড অবধি ছিল, এখন কোথায় আছে সেটা বুঝাবার ক্ষমতা আমার নেই। আয়েশো চোখ দুটো অফ করে বিরক্তি নিয়ে বলল, ডেম্যাট। সামিরা চুপ, একদম কিছু বলছে না। আয়েশো, পরিস্থিতি কি হতে পারে কেউ দেখলে সেটা আঁচও করতে পারছে, কিন্তু কিছু করার নেই। দ্রুত করে ডান হাতে সামিরার জামার সাইড খুঁজছে, এতেও তার হাত কোথা থেকে কোথায় যাচ্ছে নিজেও জানে না। সামিরা বারবার কেঁপে উঠছে। সামিরা এই অনুভূতির ঢেউ সামলাতে না পেরে আচমকাই সামনের দিকে ফিরে আয়েশের টি শার্টের গলার দুদিকে খামচে ধরে। আয়েশো এবার চোখ খুলে ধমকিয়ে বলল, পাগল হয়েছিস নাকি, মাথাটা একদম গেছে? বলেই কোনো কিছুর পরোয়া না করে সবটা বুঝেই সামিরার জামা ঠিক করে ওর হাতে তুলে দিয়ে দ্রুত পায়ে রুম ছাড়ে। তারপর আরিয়া জাফর সাহেবের কাছে মিনতি করে কখন থেকে একটা বার বাড়িতে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছে। তিনি বারবার বলছেন লাগবে না, একা গিয়ে ওখানে কি করবে? তাছাড়া আফরান যদি বাড়িতে থাকে তোকে মারধর করবে আমি নিশ্চিত। আরিয়া, প্লিজ চাচা এমন করো না, এত মানুষের সাথে থাকতে আমার কেমন জানি লাগছে, মনটা ভালো লাগছে না। সকাল সকাল আবার চলে আসবো। জাফর সাহেবও নিজের কথায় দৃঢ়। নিষেধ করেছি, যাওয়া লাগবে না মানে লাগবে না। আরিয়া অভিমানী কণ্ঠে বলল, ঠিক আছে, তোমার সাথে কাটি যাও। জাফর এই মিনতি কিভাবে ফেলতে পারেন? তাই তো বাধ্য হয়ে বলল, আরে আচ্ছা, মুশকিলে ফেলছিস তো। ঠিক আছে যা। আমি আয়েশোকে বলে দিচ্ছি নিয়ে যাবে। আরিয়া, আয়েশো ভাইয়ার সাথে যাব না। আমাকে ড্রাইভার কাকুর সাথে পাঠিয়ে দাও, তাতেই চলবে। জাফর, ঠিক আছে। আরিয়া খুশিতে জাফরকে একবার জড়িয়ে ধরে। জাফর, শুন, খালি বাড়ি ভয় পেলে আমাকে জানাস, ঠিক আছে? আরিয়া, ওকে। জাফর, যদি ওই বজ্জাতটা থাকে তবে ওর সামনে যাস না, ঠিক আছে? বজ্জাত বলে কাকে বুঝিয়েছে ভালো করেই বুঝতে পারছে, কিন্তু তার মিমাফিয়া মোটেও বজ্জাত নয় সেটা কেউ না জানলেও সে জানে ভালো করেই। আচ্ছা চাচা, গেলাম আমি, বলে আরিয়া জায়গা ছাড়ল। রাত প্রায় 11টার উপরে বাজবে হয়তো। আরিয়া বাড়িতে ঢুকে প্রথমেই আফরানের রুমে গিয়ে দরজা হালকা ঠেলে উকি মারে। না, তার মিমাফিয়া এখনো আসেনি। মূলত এটা দেখার জন্যই বাড়িতে আসা। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল আফরানকে না পেয়ে। নিজের রুমে যাওয়ার পথে ছাদ থেকে কিছুর আওয়াজ শুনতে পেল। আরিয়া ভয় ঢুক গিলল। এই বুঝি ভূত এসে তাকে নিয়ে যাবে। আবারও কিছু ভাঙার আওয়াজ পেল। আচ্ছা, ছাদে কি কেউ আছে? এত আওয়াজ কিসের হচ্ছে? চোর ঢুকেনি তো আবার? আরিয়া পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। ছাদের দরজার কাছে গিয়ে উকি দিল, কাউকে দেখতে পেল না। দরজা খুলে ছাদে ঢুকে বা সাইডে গিয়ে চোখ আটকালো। ছাদের উপর যেই কাচের টেবিলটা ছিল সেটা ভেঙে টুকরো টুকরো কাঁচগুলো চারদিকে ছিটিয়ে আছে, কাচের উপরে টিপ টিপ রক্ত। চায়ের কাপগুলো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে আছে। আরিয়া ঠিক বুঝল না এখানে হয়েছেটা কি। তাই বুঝার চেষ্টা করে আরিয়া আরেকটু সামনে গেল। ছাদের কর্নারে চোখ গেল। আফরান আকাশে তাকিয়ে আছে, হাতে সিগারেট জ্বালানো। কয়েক হাত পেছনে তানভীর মাথা নতজানু হয়ে অপরাধীর মতো তাকিয়ে আছে। আফরানকে দেখে আরিয়ার চোখ দুটি খুশিতে ছলছল করছে। আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে দৌড়ে গিয়ে আফরানকে পেছনের দিক থেকেই জড়িয়ে ধরল। আফরান স্ট্রং হয়েই দাঁড়িয়ে রইল। মনে হয় সে আগে থেকেই জানতো এমনটাই হবে, তাই তো বিন্দুমাত্র নড়েওনি।
আরিয়াকে দেখে তানভীর ছাদ ছাড়ে। প্রায় মিনিট কয়েক পর আরিয়া বলতে শুরু করে, আমাকে না বলে কেন চলে গিয়েছিলেন? হ্যাঁ, কতদিন হলো গুনে দেখেছেন? একটু কল পর্যন্ত দেননি। কতটা নিষ্ঠুর আপনি। আফরানের মুখে কোনো কথা নেই। আরিয়া, কি হলো, কিছু বলছেন না কেন? আর আপনি সিগারেট খান? আগে তো কখনো দেখিনি। আফরান আকস্মিক আরিয়ার ডান হাত ধরে আরিয়াকে উল্টো ঘুরিয়ে নেয়। আরিয়ার পিঠ আফরানের বক্ষ স্পর্শ করেছে, আরিয়ার হাত আফরানের পেট স্পর্শ করেছে। শক্ত হাতে আরিয়ার হাতটা চেপে ধরেছে। আরিয়া, আহ করছেন কি? ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন বলছি। আফরান কোনো কথা বলছে না। এত জোরে ধরেছেন কেন আজ? আগে তো কখনো এতটা জোরে ধরেননি, আমার হাত মুচকে যাবে তো। আফরানের মুখে কোনো কথা নেই, সিগারেট টেনেই যাচ্ছে বাম হাতে। আরে এগুলোর ধোঁয়া আমি সহ্য করতে পারি না। আপনি এটা ফেলে দিন, বিশ্রী গন্ধ ছি। আহ ছাড়ুন বলছি। কি করেছি আমি আগে বলবেন তো নাকি? আফরান এবার মুখ খুলল ভয়ার্ত গলায়। কি পেয়েছিস আমাকে? যেভাবে ইচ্ছা খেলবি, যা ইচ্ছা করে বেরাবি, যার তার সাথে রুম শেয়ার করবি। কি সব বলছেন আপনি? ন্যাকামো করবি না একদম। সুযোগ পেয়েছিস অমনি উড়া শুরু করেছিস। লজ্জা করে না তোর? এতই বেডা মানুষের সান্নিধ্য দরকার তোর? 2 দিনের জন্য বাহিরে ছিলাম, অমনি একা রুমে মানুষ নিয়ে ঢুকে পড়িস। বলে হাতের জ্বলন্ত সিগারেটটা আরিয়ার বাদিকের ঘাড়ে ধরল। আহ জ্বলছে খুব, প্লিজ এটা সরান, মরে যাব তো। আপনি সত্যি খুব বাসন। একদম বাজে আপনি। আপনার সাথে আর কথাই বলবো না। বলে কাঁদতে লাগলো আর ছুটার চেষ্টা চালালো। আফরান হাতের সিগারেট নিভার আগ পর্যন্ত ধরে রাখলো এভাবে। এইখানটায়, ঠিক এইখানটায় মাথা রেখেছিল, তাই না? কি বলছেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না ভাইয়া, ছেড়ে দিন এবার প্লিজ। কেন থাকতে মন চায় না? আমিও তো পুরুষ মানুষ। তোর তো খুব পছন্দ পুরুষ মানুষের ছোঁয়া, তাই না? আমাকে যা বলার বলুন, আমার চরিত্র নিয়ে একদম বাজে কথা সহ্য করব না বলে দিলাম। তোর আবার চরিত্র আছে নাকি? ও আম স্ট্রেঞ্জ। তোর মতো মেয়েদের চরিত্রও থাকে। একটা দিয়ে হয় না, হাজারটা লাগে। আরিয়া চোখের জল ফেলছে। আপনি খুব খারাপ, আমি আর আপনার সাথে কথাই বলবো না, দেখবেন। আমার হাতটা ছাড়ুন বলছি, আমি আর পারছি না নিতে, মরে যাব। আফরান কোনো কথা না বলে আরিয়ার শরীর থেকে ওড়নাটা ছুঁড়ে ফেলে জামার বাহুর অংশটুকু দুদিক থেকে ছিঁড়ে ফেলে। পাগল হয়ে গেছেন ভাইয়া? আপনি সত্যি পাগল, এমন করছেন কেন বলুন না। আমি বলছি তো আমি কিছু করিনি। সত্যি বলছি, ছেড়ে দেন প্লিজ। আপনার সামনেও আর আসবো না। আমি আপনার রাগের কারণ হতে চাই না। আরিয়ার কথাগুলো যেন আফরানের বিষাক্ত কিছু মনে হলো। আরিয়ার হাত ছেড়ে দিয়ে নিজের দিকে ফিরিয়ে দু গালে কষে একের পর এক চর বসালো। আরিয়া ঠোঁট কেটে রক্ত জমলো। কিন্তু আফরানের এসবে কোনো মাথা ব্যথা নেই। এবার সে আরিয়ার দুহাতের বাহু ধরে নিজের কাছাকাছি এনে সবটা শক্তি দিয়ে বাহুতে খামুচি বসালো। কেটে গিয়ে রক্ত পড়ছে, এসবের কোনো পরোয়া করল না, নিজের কাজেই দৃঢ়তা রাখল। আরিয়া এসব শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে নিচে লুটিয়ে পড়ে। সকালবেলা আরিয়া নিজেকে নিজের রুমে আবিষ্কার করল। পাশে চেয়ারে একজন মেয়ে বসে আছে। আরিয়া উঠে বসে। মেয়েটা হালকা শব্দে চোখ মেলে বলে, সরি ম্যাম, আসলে চোখ লেগে গিয়েছিল। এখন কেমন আছেন? শরীর ভালো লাগছে। আপনি কে? আমি একজন নার্স। রাত্রে স্যার আমাকে ডেকে বলেছিলেন আপনার খেয়াল রাখতে। আরিয়ার শরীর ব্যথা আর দুর্বলতায় ভীষণ খারাপ লাগছে, তাই আবার শুয়ে যায়। ম্যাম কিছু নিয়ে আসি? হুম। মেয়েটি গিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল, এগুলো খেয়ে নিন। আরিয়া কথা বলল না। বুঝেছি হাত ব্যথা, তাই তো। আমি খাইয়ে দেই বলে মেয়েটা আরিয়াকে খাইয়ে দিতে লাগলো। খাবার শেষে আরিয়াকে কিছু ওষুধ খাইয়ে দিয়ে বলল, ম্যাম যদি ঘুমাতে ইচ্ছা হয় ঘুমোবেন। আমার এক জায়গায় যেতে হবে। ম্যাম আপনার নিষেধ আছে কোথাও যাওয়ার? কেন? স্যার বলেছেন তাই। সরি, আমাকে যেতে হবে। স্যারকে আগে বলুন। কাউকে বলা লাগবে না। বলে সাইড থেকে ফোনটা নিল। এখনো অবধি 50টার উপরে কল। জাফর, প্রেমা, স্বামীরা সহ আয়েশেরও মিলিয়ে। আরিয়া কলের সংখ্যা দেখে দ্রুত উঠে বসে। আরিয়া রেডি হওয়ার জন্য নামতে যায়, কিন্তু মাথাটা ঘুরে আবার বসে যায়। ম্যাম আপনি অনেক দুর্বল আছেন, এখনো শুয়ে থাকুন। আমার ড্রেস চেঞ্জ করেছেন আপনি? জি ম্যাম। আমাকে নতুন এক সেট জামা বের করে দিন কোবার্ড থেকে।
মেয়েটি আরিয়ার কথা মতো এক সেট জামা এনে দেয়। আমি চেঞ্জ করব, আপনি বাহিরে যান একটু। ম্যাম আসলে স্যার এই রুমে ক্যামেরা লাগিয়ে গেছেন। আপনি ওয়াশরুমে যান, আমি হেল্প করছি। আরিয়া নার্সের কথায় কপাল কুঁচকায়। কথায় লাগানো? সেটা জানি না ম্যাম। আরিয়া কথা না বাড়িয়ে আবার উঠে ওয়াশরুমে যায়। আরিয়া নার্সের সাথে জোরাজুরি করে গেট অবধি গিয়ে ভয়ে দুকদম পিছিয়ে যায়। সামনে আফরান পকেটে দুহাত গুজে সামনে এগুচ্ছে। তবুও নিজেকে একটু সাহসী বানিয়ে বলতে লাগলো, দেখুন মিয়াফরান, আমি আপনার কথা শুনতে বাধ্য নই। আমি ভুলে গিয়েছিলাম আপনি একজন মাফিয়া। আমায় ক্ষমা করুন, আমি আপনার সাথে আর থাকতে চাই না। আপনার ইচ্ছে হলে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে যেতে পারেন, বলে পাশ কাটাতে চায়। আফরান সাথে সাথে এক হাত পকেট থেকে বের করে আরিয়ার হাত ধরে নিয়ে সামনে এনে কপাল কুঁচকায়। আরিয়া ভয় ঢুক গিলে কদম কদম পিছিয়ে যায়। আফরান আরিয়ার কদম মিলিয়ে সামনে এগোয়। আরিয়া যেতে যেতে বেখেয়ালে প্রথম সিঁড়িতে পা হোঁচট খেয়ে ঠাস পড়ে যায়। আফরান এখনো ওই ভয়ানক আতঙ্কিত দৃষ্টে তাকিয়ে আছে। আরিয়া ভয়ে জোরসর হয়ে যায়, একটু আগের সাহসী মেয়েদের কাতারে দাঁড় করিয়ে মনে হয় ভুল করে ফেলেছে। আফরান একটু ঝুঁকে আরিয়ার চোখে চোখ রাখে। আমি কিছু বলিনি তো। আমি তো আপনার কথা শুনি। সব কথা শুনবো। কিন্তু চাচা বারবার ফোন দিচ্ছে, আমাকে এখন যেতে হবে, বলে আরিয়া উঠে দাঁড়ায়। আফরান নার্সকে দু আঙুলে ইশারা করে চলে যেতে। আফরান কর্কশ গলায় বলল, আবারও মার খাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি বল? আমার হাত কিন্তু একদম স্ট্রং, বলে শার্টের হাতা ফোল্ড করতে লাগলো। প্লিজ আজকে মারবেন না, যেতে দিন আমায়। আমি আপনার সাথে থাকতে চাই না। আফরানের শান্ত মস্তিষ্কটাকে মনে হলো আরিয়া বিগড়ে দিচ্ছে। আমাকে রাগাস না, বলে দিলাম, না হলে কি হবে তোর জানা আছে নিশ্চয়ই। তার জন্যই তো বললাম, আমি আপনার সাথে থাকলেই শুধু মাথা গরম হবে। রাগ হবে, তার চেয়ে না থাকাই ভালো। আফরান এই মুহূর্তে রাগতে চাচ্ছে না, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। আরিয়া তার মধ্যেই উধাও। আফরান চোখ খুলে আরিয়াকে দেখতে না পেয়ে কপালের রোগগুলো মুহূর্তেই ভেসে উঠল। তারপর, স্বামীরা, হয়েছেটা কি বল না আরু। আরিয়া একটু বিরক্ত হয়ে বলল, বললাম তো কিছু না, বারবার কেন জিজ্ঞেস করছিস? প্রেমা, বললেই হলো। কখনো এভাবে তোকে হিজাব বাঁধতে দেখিনি। আজ হলুদের দিন এমন হিজাব বেঁধে বসে আছিস। তাও বাড়ি থেকে বেঁধে এসেছিস, আর এত লেট করেও এসেছিস। সত্যি বল তো আয়েশো ভাইয়া কি আজকেও লাভ বাইট? আরিয়া, কথা বলিস না তো, এমনিতেই অনেক ক্লান্ত লাগছে। আমি একটু রেস্ট নেব, ডাকিস না কেউ, ঠিক আছে? আর হলুদ সন্ধ্যায় ডেকে দিবি, বলেই আরিয়া খাটের এক পার্শ্বে সাইড হয়ে শুয়ে গেল। স্বামীরা, কি হলো কিছুই বুঝলাম না, তোরা এমন থাকলে আমার তো বিয়ে বিয়ে ফিলিংসটাই আসবে না। প্রেমা, তা আসবে কি করে? বিয়ের দুদিন আগে তো অন্য আরেকজনকে মনটা দিয়ে দিয়েছেন। প্রেমার কথায় স্বামীরার চেহারাটা মলিন হয়ে যায়। আচ্ছা, আমি কি সত্যি অসময়ে প্রেমে পড়লাম? উনাকে পাওয়ার কি আর কোনো উপায় নেই? প্রেমা, পাগল হয়ে গেছিস নাকি? আয়েশো ভাইয়া আর আরিয়ার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাছাড়া ভাইয়া আরিয়াকে পছন্দ করে আমরা সবাই জানি, তাই না? প্রেমার কথায় আরিয়া শোয়া থেকে হকচকিয়ে উঠে বলল, কি বলছিস? আয়েশো ভাইয়ার প্রেমে পড়েছে সামিরা? প্রেমা, আরে শশশ, আস্তে বল না। আরিয়া, আচ্ছা আগে বল এটা কি সত্যি? প্রেমা স্বামীরা অবাক হলো নিজের ফিয়ন্সির ব্যাপারে এটা শুনলে অন্য কেউ হলে এতক্ষণে গুষ্টি শুদ্ধ মাথায় তুলত। আর এই কিনা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে। প্রেমা, আর বলছি কি, কাল রাত্রে এদের মধ্যে কি হয়েছে শুনলে তো তুই? আরিয়া, কি হয়েছে বল না, শুনবো। প্রেমা, আসলে রাত্রে স্বামীরার জামার। আয়েশো প্রেমার কথার রেশ টেনে দরজার কাছ থেকে বলে উঠল, এইসব হচ্ছেটা কি এখানে? তোমরা কি এখনো ছোট? কার সামনে কি বলতে হয় সেটাও জানো না? স্বামীরা ভয় পেয়ে গুটিয়ে যায়। আয়েশো, আমি বলেছিলাম এক্সিডেন্ট, এটা জাস্ট এক্সিডেন্ট, বুঝোনি কি বলেছি? এটা নিয়ে আর একটা কথা শুনলে কিন্তু খারাপ হয়ে যাবে। আরিয়া, ভাইয়া আমি শুনবো, আমায় বলো না প্লিজ। আয়েশো আরিয়ার দিকে তাকায়। কি সুন্দর নিষ্পাপ চেহারা এই মেয়ের, তার উপর আজ আবার দুধ সাদা শরীরে মেরুন কালারে হিজাব বেঁধেছে। মনে হয় যেন ফুটন্ত লাল পদ্ম। এই মেয়ে কি তাকে অস্ত্র ছাড়াই মেরে ফেলবে রূপ দিয়ে? আজব। কি হলো, চুপ করে আছো কেন? বলো না। শুনবে। আসলে হয়েছে কি, ওরা মজা করছে শুধু শুধু কাল থেকে আমাকে রাগানোর জন্য।
আমি ভেবেছিলাম আবার সত্যিই সত্যি। আচ্ছা, যদি সত্যি হতো তোমার খারাপ লাগতো না? খারাপ কেন লাগবে? ভালোবাসা সময় অসময় মানে নাকি? দিক বিদিক না দেখেই তো হয়। আরিয়ার কথায় আয়েশো বোধহয় একটু ধাক্কা খেল। আচ্ছা, তুমি কি কখনো প্রেমে পড়েছিলে কারো? সেটা তো জানি না ভাইয়া, কিন্তু আমার সাথে সব সময় বাজে হয়। বুঝলাম না ঠিক। কিছু না, আমাকে কেউ বুঝবে না, কোনো দিনও না। আরিয়ার কথার রেস্টেনে কেউ পেছনে থেকে বলে উঠল, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। কারো খাপছাড়া কথার শান্ত কণ্ঠ শুনে সবাই পেছনে তাকালো। আফরান দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে। পরনে প্রতিদিনের মতোই কোট প্যান্টটাই। আয়েশো আফরানকে দেখে বোধহয় নাখোশ হলো। প্রেমা স্বামীরা অবাক, এখানে আফরান ভাইয়া ওর বিয়েতে আসবে, যা কল্পনার বাইরে ছিল। প্রেমা স্বামীরা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। ভাইয়া, আপনি সত্যি এসেছেন? বিশ্বাস হচ্ছে না। বসুন না এখানে। সোফা দেখিয়ে ইশারা করে কথাটা বলল স্বামীরা। আফরান কারো দিকে না তাকিয়ে সোজা আরিয়ার সামনে আসলো। আরিয়া থরথর করে কাঁপছে। সকালের জন্য নিশ্চিত আবারও কপালে দুঃখ আছে। আমি কিছু করিনি, সত্যি বলছি। আমি চাচা মানে সামিরা আমাকে আসতে মানে আসলে। আরিয়ার অগুছালো কথাগুলো সবাই খেয়াল করছে। প্রেমা সামিরাকে ফিসফিস করে বলছে, এমন হ্যান্ডসাম একটা লোক মাফিয়া কিভাবে হলো সেটাই বুঝি না। আজব। সামিরা প্রেমার কানের কাছে এসে বলল, এইসব ছাড়, নিজের গাল সামলা আগে, যদি ভুলে আমাদের গালেও চড় পড়ে মান সম্মান। প্রেমা, আরে কি বলছিস? আমাদের কেন মারবে? আরিয়ার গালে হয়তো পড়বে, কিন্তু আমরা তো শুনেছিলাম ভাইয়া দেশের বাহিরে গিয়েছে, তাহলে কখন আসলো? সামিরা, এসব ভাবনা বন্ধ কর আর বাকি সিন দেখ। আয়েশা আফরানের কাছে এসে বলল, এখানে আসার পারমিশন তোকে কে দিয়েছে? আফরান আরিয়ার দিকে তাকিয়েই বাঁকা হেসে আয়েশের উত্তরে বলে, আয়েশো, তুই এখনো বাচ্চা মানুষ, শুধু শুধু বড়দের মাঝে আসিস না। আমি এসেছি নাকি তুই আসছিস? আরিয়াকে মারার চিন্তা বাদ দে। অকারণে শুধু কেন মারিস মেয়েটাকে? আর তাছাড়া আমার ফিয়ন্সি এখনো, সো ডোন্ট টাচ। কথাটা বলে আরিয়ার বাম হাতে ধরে আয়েশের পাশে দাঁড় করাই। আরিয়ার ভয় যেন দ্বিগুণ বেড়ে গেল। ভাইয়া প্লিজ হাতটা ছেড়ে দিন। আমি ঝামেলা চাই না, ছাড়ুন। কিছু না বলে আরট শক্ত করে হাতটা চেপে ধরল আয়েশো। ভয় পেও না, আমি আছি। আরিয়ার বুক ধুকপুকিয়ে আওয়াজ হচ্ছে। নিশ্চয়ই আজ মেরাই ফেলবে একদম তাকে। আরিয়ার হাত স্পর্শ করতে দেখে আফরান সাথে সাথে চোখ বন্ধ করে নিল। কপালের রোগগুলো ভেসে উঠল। দুহাত মুঠি করে নিজেকে স্থির রাখার বৃথা চেষ্টা চালালো। আরিয়া আফরানের অবস্থা দেখে ভয়ে চোখ দিয়ে পানি ফেলে আয়েশোকে উদ্দেশ্য করে বলল, প্লিজ ওয়ান রিকোয়েস্ট, আমার হাতটা ছাড়ুন। আরিয়ার চোখে ভয়ের আভা সংযুক্ত জল দেখে আয়েশো ঠিক থাকতে পারল না। আরিয়ার হাত ছেড়ে দিয়ে আফরানকে উদ্দেশ্য করে বলল, দেখ তোকে কতটা ভয় পায় মেয়েটা, তোকে দেখেই ভয় কান্না করে দিয়েছে, তবুও তুই ওর পিছে লেগে থাকিস। হুয়াই, ও কি করেছে তোর বলতো? আফরান এবার চোখ খুলে তাকায়, চোখ দুটি লাল হয়ে আছে। হয়তো আয়েশোকে এখনই কিছু করে ফেলবে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এক সেকেন্ডও দেরি না করে আফরানের রাগের বহিঃপ্রকাশ ঘটার আগেই আরিয়া ধোপাস করে সবার সামনে আফরানকে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় সবাই স্তব্ধ। কি হলো কারোই বোধগম্য হলো না। প্রেমা স্বামীরার চোখ দুটি গোল গোল রসগোল্লা হয়ে আছে। রিয়েলি? এটা কি সত্যি? আরিয়া আফরানকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে দুবার একটু বড় করে নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, প্লিজ ঝামেলা করবেন না, এটা বিয়ে বাড়ি, ভাইয়ার দোষ নেই। ভাইয়া বুঝতে পারেনি। শান্ত হন। সত্যি বলছি, এবার থেকে বাধ্য মেয়ের মতো থাকবো। আর ভুল করব না। আর কাউকে আমায় ছোঁয়ার সুযোগটুকু কখনো দিব না। প্রমিস, পাক্কা প্রমিস। কথাগুলো একসাথে বলে থামে আরিয়া। আফরানের বুক থেকে মাথা উঠিয়ে আফরানের দিকে তাকায়। আরিয়ার স্পর্শ পেয়ে সাথে সাথে ছিল আফরান এখনো চোখ বন্ধ করে আছে। আরিয়া শান্ত গলায় আফরানের গাল দুটিতে হালকাভাবে নিজের হাত দুটো রেখে বলল, তাকান আমার দিকে, দেখুন। আর রাগ করবেন না প্লিজ। আফরান চোখ খুলল, চোখের লাল আভা কমে এসেছে। এতক্ষণ বোধহয় রাগ কমানোর জন্যই এমন করেছিল। কপালের ভেসে ওঠা রগগুলো বিরক্ত প্রায়। দুহাতের মুঠি হালকা হয়ে আসলো। আয়েশের মাথার উপর যেন কেউ কোনো ভারী জিনিস ছুঁড়ে ফেলেছে। বুকটা লাফাচ্ছে চিনচিন ব্যথায়। যার থেকে পালিয়ে এসেছে এত বছর, আজ তার বুকেই সে নিজেকে সুরক্ষিত ভাবছে।
এটা কি আদৌ সত্যি? হ্যাঁ, সব সত্যি তার চোখের সামনে, সেটাই হচ্ছে এই মুহূর্তে। আয়েশো এক হাতে বুকের বাম পাশটায় নিজের সবটা শক্তি দিয়ে ধরল। প্রেমা স্বামীরা হতাশ, খুবই হতাশ, এটাও সম্ভব। সত্যিই সম্ভব। যার নামে সারা বছর খারাপ কথা শুনেছে আজ নিজেই তার মাঝে নিজেকে হারিয়েছে। তাছাড়া যাকে কন্ট্রোল করা কারো পক্ষে সম্ভব নয় তাকেই আরিয়া দুটি কথায় থামিয়ে দিল। ভেরি ইন্টারেস্টিং। দুইজনের মুখ হা হয়ে আছে এখনো। আফরান আরিয়ার দিকে তাকিয়ে দুহাতে আরিয়াকে কোলে তুলে নেয়। এই রুমটা এখন আমার চাই। আফরানের কথায় আয়েশো তব্ধ হয়ে রুম ছাড়ল। প্রেমা স্বামীরাও দেরি করল না। আফরান আরিয়াকে প্রথমে ওয়াশরুমে নিয়ে গিয়ে আয়েশের স্পর্শকৃত হাতটায় পানি দিয়ে নিজ হাতে স্লাইড করে ধুয়ে দিয়ে বেরিয়ে আসে। তারপর খাটের উপর শুইয়ে দিয়ে দরজা আটকিয়ে এসে আরিয়া পাশে বসে মাথায় হাত বুলালো। আরিয়া ভয় এখনো কাঁপছে। আফরান বিরক্ত কণ্ঠে বলল, এভাবে কাপা কাপির কি আছে? যখন অবাধ্য হও তখন খেয়াল থাকে না কি করছো? আরিয়া কিছু বলল না। আফরান, বলেছিলাম না সকালে না আসতে? শরীর কতটা দুর্বল হয়ে আছে তুমি জানো। তবু আসলে আর অন্যের ছোঁয়া হাতে। আরিয়া আফরানের কথা শেষ করতে না দিয়ে বলল, আমি ইচ্ছে করে দেইনি তো আপনি দেখলেন না? সত্যি বলছি, আমি অনেকবার নিষেধ করেছি। আবার তর্ক করছো? তোমার সাহস হয় কিভাবে আমার উপরে কথা বলার? আরিয়া, আমি এমনিতেই অনেক সাহসী হুম। আফরান, হয়েছে। এখন চুপ করে একটু ঘুমাও আর এটা খোলো, ঘেমে গেছো অনেক। পরে আবার অসুস্থ হয়ে যাবে। বলে আফরান নিজেই পিনগুলো ছাড়িয়ে হিজাব খুলে দিল। আরিয়ার ঘাড়ে পুড়ে যাওয়ার দাগটা এখনো পিনপিনে হয়ে আছে। সারতে সারতে কিছুদিন সময় নেবে হয়তো। আফরান দাগটির উপরে কয়েকবার হাত বুলালো। খুব জ্বলছে। আরিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বুঝায়। আফরান এবার আরিয়ার জামার হাতা উপর দিক থেকে নিচে নামানোর চেষ্টা করে বাহুতে ক্ষতগুলো দেখার জন্য, কিন্তু আরিয়া লজ্জায় আড়ষ্ট হয়ে আফরানকে বাধা দিতে চায়। আফরান একটু ধমকিয়ে একটা হাতা একটু নিচে নামায়। বাহুতেও নখের দাগগুলো কালচে হয়ে আছে। খুব ব্যথা এখনো। আরিয়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আচ্ছা, জামার নিচে এটা না পড়লে হয় না? শরীরে চাপ লাগে না? আরিয়া আফরানের কথাটা ঠিক বুঝল না। তাই জিজ্ঞাসু দৃষ্টিতে আফরানের দিকে তাকায়। আফরান দ্বিধাহীন ভাবে কাঁধে দৃশ্যমান ফিতাটি ধরে বলল, এটা। আরিয়া যদি পারত এখন এই লোকটাকে মেরে পুঁতে দিত, না হয় নিজে মাটির নিচে গর্ত খুঁড়ে ঢুকে যেত। আফরান আরিয়াকে কাচুমাচু করতে দেখে বলল, কি হয়েছে? কোনো সমস্যা? আরিয়া কোনো কথা না বলে আফরানের কোটের নিচে ঢুকার বৃথা চেষ্টা চালায়। আফরান কপাল কুঁচকায়। কি হয়েছে সেটা তো বলবে নাকি? আমি কি খুব বেশি লজ্জার কথা বলে ফেললাম? আরিয়া চোখ বন্ধ করে আফরানের কোটের উপর দিয়েই পেট বরাবর মুখ লুকালো। আফরান এক প্রকার বিরক্তি নিয়েই নিজের কোটটা খুলে নিয়ে আরিয়াকে উঠিয়ে নিজের উরুতে বসিয়ে বলল, কিভাবে কাবু করতে হয় সব শিখে গেছো দেখছি। মৃদু হেসে আরিয়া কথা না বলে আফরানকে জড়িয়ে ধরল। কি করেছি? কিছু না। আফরান কথা না বাড়িয়ে আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হলুদের অনুষ্ঠান চলছে, গান বাজছে বক্সে। নাচের জন্য ছেলে পুলে আনা হয়েছে। স্বামীরা স্টেজে বসে আছে, পাশে প্রেমা আছে। আরিয়া একটু আগে ঘুম থেকে উঠে এখন রেডি হচ্ছে। সবাই তো শাড়ি পরেছে, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ যে শাড়ি কিনেও পরতে পারছি না। শুধুমাত্র ওই মাফিয়াটার জন্য সব দোষ ওই মাফিয়ার। কিছু হলেই মারতে হবে, কিছু হলেই আঘাত করতে হবে। সারা শরীরটায় আঘাতের চিহ্ন করে দিয়েছে। শাড়ি পরলেই তো ছোট হাতার ব্লাউজ দেখা যাবে, আঘাতের চিহ্ন আবার গলায়ও আছে, সব দেখা যাবে। কথাটা ভেবেই ঠোঁট ভেঙে কান্না করে দেয় আরিয়া। কারো হালকা ধ্বনিত পায়ের শব্দে পেছনে ফিরে তাকায়। নাবিল দাঁড়িয়ে আছে, হাতে একটা নীল রঙের লেহেঙ্গা নিয়ে। আরিয়া চোখ মুছে বলে, জি ভাইয়া, কিছু বলবেন? নাবিল, আসলে আমি জানি তুমি হলুদ শাড়ি পরতে পারবে না, কিছু মনে না করলে এটা পরতে পারো, ফুল হাতা আছে আর ইচ্ছে করলে উড়নাটা দিয়ে গলায় ঢেকে রাখতে পারবে। আরিয়া আশ্চর্য হয়, উনি কিভাবে জানলেন? নাবিল হেসে বলল, আরে এভাবে তাকিয়ে আছো কেন? বোনের বিয়ে কার কিভাবে সমস্যা হচ্ছে সবটাই তো দেখতে হবে তাই না? আমার নতুন ড্রেস আছে, এটা লাগবে না, অন্যটা পরে নেব। কেউ কিছু দিলে ওটা গ্রহণ করতে হয় জানো না? বলে খাটের উপর লেহেঙ্গাটা রেখে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় নাবিল। আরিয়া আর কিছু না ভেবে এটাই পরে নেয়।
হালকা মেকআপ করে নেয়। আয়নাতে নিজেকে একবার দেখে নিয়ে লজ্জায় লাল হয়, দ্বিতীয়বার তাকানোর ফুরসত হয়নি আর। আরিয়াকে সিঁড়ি বেয়ে নামতে দেখে সবাই ওইদিকেই তাকিয়ে রয়হা করে, বড়রাও তাকিয়ে আছে। লাল নীল বিভিন্ন কালারের লাইটের মাঝে সাদা ফোকাস বাতিটা এই মুহূর্তে তার উপরেই আছে। সবার দৃষ্টি আরিয়ার দিকে, বিষয়টা বুঝতে পেরে কাচুমাচু করে কিছুটা। নীল ড্রেসে আরিয়াকে পুরাই নীলপরী লাগছে। প্রেমা সামিরাকে বলল, দেখ ঢঙ্গি আসছে, হলুদ শাড়ি পরতে ওর নাকি চুলকানি আছে তাই এটা পরেছে। সামিরা, যাই বলিস আরিয়াকে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। জাফর এগিয়ে এসে বলল, বাহ, আজ আমার মামুনিকে তো একদম নীলপরী লাগছে। জাফরের মুখে প্রশংসামূলক শব্দ শুনে আরিয়া স্মিত হাসল। আরিয়া এসে সোফার এক কোণে বসে। একটু দূরে থাকা কিছু ছেলে আরিয়াকে এখানে বসতে দেখে জায়গা থেকে উঠে আরিয়ার পাশ ঘেঁষে বসার চেষ্টা করে। আরিয়া ব্যাপারটা ভালো চোখে দেখেনি, তাই এক মুহূর্ত আর এখানে না বসে উঠে গেল জায়গা থেকে। ছেলে দুটিও উঠে আরিয়ার পিছু নিল। পেছনে থেকে একটা ছেলে আরিয়াকে লক্ষ্য করে বলল, এই নীলপরী এখনো সিঙ্গেল নাকি? অবশ্য মিঙ্গেল হলেও আমাদের কোনো আপত্তি নেই। আরিয়া কথাটা শুনে একটু ভয় পায়, তাই চাচার পাশের চেয়ারটায় গিয়ে বসল। ছেলে দুটিও আরিয়ার পেছনের চেয়ারটায় বসল। কিছুক্ষণ পর দুজন ছেলের একজন পেছনে থেকে আরিয়ার পিছে পিঠে হাত দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়াতে যায়। দূর থেকে প্রেমা বিষয়টা লক্ষ্য করে জলদি করে এসে একটু আস্তে করে দুটো ছেলেকে উদ্দেশ্য করে বলে উঠল, এটাতে হাত বাড়িয়ে নিজের প্রাণ হারানোর ইচ্ছা করো না। প্রেমাকে পাশে দেখে আরিয়া একটু স্বস্তি পেল যেন। ছেলে দুটির একজন বলে উঠল, এই মেয়ে তুমি কে? কাবাব মে হাড্ডি হইও না। প্রেমা বিদ্রুপ হেসে বলল, ভালোর জন্য বললাম, ভালো লাগেনি। ওকে দেও হাত, আগে চারপাশটা দেখে তারপর দেও ওকে। না হলে আগামী 10 মিনিট বেঁচে থাকার নিশ্চয়তা আমি তোদের দিতে পারছি না। আরিয়া, অযথা এদের সাথে কথা কেন বলছিস? প্রেমা, তুই জানিস এরা কি করেছে? আরিয়া, দেখছি কখন থেকে পিছু নিচ্ছে, তাই চাচার সাথে এসে বসলাম, কিন্তু চাচাকে বলার সাহস পাচ্ছি না, গানের আওয়াজে চাচা শুনবে না। প্রেমা, ওরা পেছনে থেকে তোকে টাচ করার চেষ্টা করছিল সেটা জানিস? আরিয়া, হোয়াট? প্রেমা, আমি ওইখান থেকে দেখছিলাম তোকে। এরা ফলো করছে তোকে। আরিয়া, ঝামেলা করে লাভ নেই, চল অন্য কোথাও যাই। আমি স্টেজে গেলে ভাইয়া বকবে জানি, তাই যাচ্ছি না। প্রেমা, কোন ভাইয়া? হো আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম, আপনার মাফিয়া তো আপনার ভাইয়া। দুটি ছেলের একজন ছেলে বলল, তোমরা কিন্তু বাড়াবাড়ি করছো। আর তোমাকে না যেতে বললাম, এখান থেকে যাচ্ছ না কেন? প্রেমা, সো ফানি। আচ্ছা, আপনারা এখানে কার কি হন? আমার বাবার বন্ধু, বিয়ের কন্যা তথা বউয়ের বাবা। প্রেমা, গুড। কিন্তু আপনারা কি জানেন আমরা কারা? বউয়ের বান্ধবী হবে আর কি। প্রেমা, গুড। বাট সবটা জানেন না। চুপচাপ থেকে চলে যান। না হলে পরে আফসোস করবেন। কি করবে তুমি? হ্যাঁ, এটুকু মেয়ে মুখে এত বড় কথা। আমরা তোমার পিছে আসিনি, নীলপরীর পিছে এসেছি, সো তুমি চলে যাও এখান থেকে। প্রেমা, জানি, কিন্তু আপনাদের নীলপরী তো বিবাহিত। আরিয়া অবাক হয়, বাট সে চুপ করে দেখছে। প্রেমা হয়তো পিছু ছাড়ানোর জন্যই বলছে তাই। আমাদের কোনো সমস্যা নেই, বিয়ের পরেও এর রূপ তো আর যায়নি। প্রেমা কিছুটা বিরক্ত নিয়েই শেষে জাফর চাচাকে ডেকে বলল, চাচা, এই ছেলে দুটি কখন থেকে ডিস্টার্ব করছে। জাফর প্রেমার আওয়াজ পেয়ে এদিকে ফিরে বলল, কি হয়েছে এখানে? তোমাদেরকে তো ভদ্র ঘরের সন্তান মনে হয়, এখান থেকে চলে যাও। ছেলে দুটি অপমান বোধ করে চেয়ার ছাড়ে। জাফর হেসে বলল, কোনো সমস্যা হলে জানিও মামুনি। আরিয়া মাথা নাড়ল। রাত অনেকটাই হয়ে গেছে, এখনো অনুষ্ঠান চলছে। সামিরা স্টেজ ছেড়েছে, ওইখানে বসে থাকতে ভালো লাগছে না আর। কিন্তু এসেও শান্তি পেল না। মা খারামনিরা ডেকে নিয়ে গেল, এখন হলুদ দিবে। হইহুল্লুর সব রকম মজার মধ্যেই শেষ করল হলুদ লাগানো। হলুদ লাগানো শেষ করে সামিরাকে গোসলে পাঠালো। সামিরা ঘরে গিয়ে চমকে উঠে, আয়েশো হাত পা ছেড়ে দিয়ে ঘুমিয়ে আছে। প্রতিটা রুমে রুমে মানুষ হয়তো খালি না পেয়ে এখানে শুয়েছে। আয়েশো এত বছর ধরে এই বাড়িতে আছে, কখনো অন্য নজরে তো সামিরা তাকে দেখেনি, তাহলে এই 2 দিন ধরে কি হয়েছে? হয়েছে কি তার? হঠাৎ করেই দুপুরের কথা মনে পড়ে। আরিয়া আফরান যে একে অপরকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আফরান ভাইয়াও কারো প্রেমে পড়েছে সেটাই। কিন্তু আয়েশো ভাইয়া তো সেই কত বছর ধরে আরিয়ার অপেক্ষায়। আচ্ছা উনার কি কষ্ট হচ্ছে না? হবেই তো, এত বছরের ভালোবাসা হারালে কে না কষ্ট পাবে। তাই তো সারাদিন তার দেখা পায়নি। বাড়িতে যে ছিল না সেটা সামিরা বুঝতে পেরেছিল, কারণ বিকেল বেলা সারা বাড়ি খুঁজেছিল এক পলক দেখার আশায়। কিন্তু পায়নি। কিন্তু কখন আসলেন তিনি? এসেও অনুষ্ঠানে যায়নি কেন? থাক আর কিছু এখন না ভাবি, কি অবস্থা হয়ে আছে শরীর, গোসলে যাই বলেই কোবার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। সুন্দরী এখন কি করবে বলো? এখন কে বাঁচাবে তোমায়? আরিয়া সোফায় বসে জুসটা হাতে নিয়েছিল। প্রেমা একটু আগে উপরে গেছে, আমাকে বসতে বলল। আপাতত মানুষ কমে এসেছে এখানে, চাচাও নেই। আছে কয়েকজন মুরুব্বি মহিলারা, তাও সবাই নিজের মতো ব্যস্ত, হাতে হাতে কাজ করছে। উপরে জায়গা নেই, একটা রুমেও খালি নেই। প্রেমা সেই ব্যবস্থা করতেই গিয়েছে। আরিয়া ভয়ে সোফা থেকে উঠে গেল। পেছনে থেকে একটা ছেলে আরিয়ার ওড়না ধরে ধীরে ধীরে পেঁচাতে লাগলো। আরিয়া কাপা গলায়, দেখুন আপনারা ভুল করছেন, আমি কিন্তু চেঁচাবো। আমরা জানি তোমার চেঁচানোর মতো সাহস নেই সোনা। আরিয়া, আমি আবারও বলছি ভুল করছেন। আমার বয়ফ্রেন্ড যদি দেখে এভাবে আপনাদের কে মেরে ফেলবে। ছেলে দুটি বিদ্রূপ হেসে বলে, তার মানে তুমি বিবাহিত নও? গুড। আচ্ছা শুনো, তুমি যেহেতু বিবাহিত নও, তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোই যায় তাই না? আরিয়া কাঁপছে ভয়ে চারদিকে দেখছে, আজ ভীষণ করে কাউকে খুঁজছে। আমার উড়নাটা ছাড়ুন, নয়তো আপনাদের সমস্যা হয়ে যাবে। নিজেরা তো মরবেন, আমাকেও মার খাওয়াবেন। আরিয়ার কথার রেশ টেনে কেউ বলল, গুড, সবটা আগেই বুঝে নেওয়ার জন্য। কালারিং বাতির জন্য চেহারা স্পষ্ট না হলেও আওয়াজ শুনে আরিয়া স্বস্তির নিঃশ্বাস আছে। কিন্তু মুহূর্তেই আবার আরেকটা ভয়, আরিয়ার শরীর কাঁপে, নিশ্চয়ই আজকেও কপালে মাইর আছে। ভেবেই বলে উঠল, বিশ্বাস করুন আমি এখানে চুপচাপ বসেছিলাম, শুধু কিছু করিনি। পাশে থাকা ছেলে দুটি দাঁড়িয়ে বলল, এই শালা মাঝখানে কোথা থেকে আসলি? যত সব আজাইরা পেঁচাল, মালটারে যখনই একলা পাই তখনই একটার পর একটা জুটে। আফরান হেসে বলে, ভাই বিশ্বাস কর, মালটা একদম হেভি, টেস্ট করে দেখতে পারিস। আমিও করেছিলাম। কিন্তু কি জানিস, ভিটামিন ছাড়া তো, তাই একটু কম মিষ্টি। আফরানের কথার ঠিক একটু আগে গান বক্স অফ করাই পুরো রুমে তার আওয়াজ আসলো, রুমের লাইট জ্বলে উঠল। এখন সব স্পষ্ট দেখা যাচ্ছে। আরিয়া, কিসব বলছেন ভাইয়া? আপনিও এদের মতো? ছেলে দুটি আফরানকে দেখে চমকে উঠে, হাত থেকে ওড়নাটা হালকা হয়ে আসে। পাশের ছেলেটি বলল, ববস আমরা। আরিয়া অবাক হয়। ড্রয়িং রুমে এই মুহূর্তে যারা উপস্থিত সবার দৃষ্টি আফরানের উপর। আফরান এখানে এসেছে যেন স্বপ্নের মতো। কমবেশ এখানে আফরানকে সবাই চিনে, কিন্তু সে যে এখানে আসবে কেউ ভাবেনি। দুপুরে এসেছিল কাজের মধ্যে, কেউ হয়তো খেয়াল করেনি। আফরান পাশের সোফাটায় বসে পায়ের উপর পা রেখে বলল, এভাবে তুতলাচ্ছিস কেন? চল একটা গেম খেলি। তোদের মধ্যে যে আগে টেস্ট করবে মেয়েটা তার, আই মিন যে প্রথমে মেয়েটাকে ছোবে। আফরানের কড়াই আরিয়া এবার ঠোঁট ভেঙে কান্না করে দেয়। আপনি খুব খারাপ মাফিয়া, আপনি সত্যি খুব খারাপ। আপনিও এদের মতো। ছেলে দুটি আফরানের কথায় যেন সাহস পায়। তারা ভাবছে হয়তো মেয়েটার সাথে আফরানের কোনো অঙ্ক আছে, তাই নিজের হাতে না করে ওদের দিয়েই করাতে চায়। স্যার সত্যি বলছেন? আফরান, একবার কথা দুবার বলতে পছন্দ করি না। যে ছেলেটার হাতে আরিয়ার ওড়না পেঁচানো, ছেলেটা বাঁকা হেসে এক হাত আরিয়ার দিকে বাড়াতে গেলে আহ শব্দ উচ্চারণ করে। সবাই দেখছে এখানে কি হচ্ছে, আসলে এটা যে হবে কেউ হয়তো ভাবেনি। ছেলেটা যে হাতে স্পর্শ করতে চেয়েছিল ওই হাতের আঙুলগুলোটা এই মুহূর্তে জোড়া লাগানো নেই। আফরান সোফায় বসে থেকেই কোটের নিচ থেকে ছোট একটা ধারালো ছুরি বের করে ছুঁড়ে মারে। সাথে সাথে ছেলেটার আঙুলগুলো আলাদা হয়ে যায়। পাশে থাকা ছেলেটা ভয় হাঁটু গেড়ে বসে তুতলাচ্ছে। আরিয়া ঠিক বুঝল না কি হলো সবটা। কয়েক সেকেন্ড দেখে চিৎকার করে সেখান থেকে গিয়ে হাসিনা বেগমের পিছে লুকায়। সবাই ভয়ে জোরসোর হয়ে আছে। তারা এতদিন টিভিতে নিউজ দেখেছে, আফরান চৌধুরী এটা করেছে ওটা করেছে। কিন্তু আজ সামনে থেকে দেখছে। আফরান, তোরা জানিস আজ তোরা কথায় হাত দিয়েছিস? ওহ, আফসোস হচ্ছে জানিস। মেয়েটা বারবার বলছিল তোদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তোরা বুঝলি কই।
আমার তো কিছু করার নেই এখন, তাই না? আফরান যে ছেলেটার আঙুল কেটে দিয়েছিল ওই ছেলেটাকে ইশারা করলো ছুরিটা দিয়ে যেতে। ছেলেটা ভয় কাঁপতে কাঁপতে ছুরিটা উঠিয়ে আফরানের সামনে নিয়ে এসে বলল, আর হবে না স্যার, ভুল করে ফেলেছি, আমরা বুঝতে পারিনি। ছেলেটার বুক থেকে রক্ত পড়ছে, ছুরিটা ঠিক বুক বরাবর বসিয়ে আফরান বলল, সরি রে, আসলে বুঝতে পারিনি, সামান্যতেই মরে যাবি বলে। ডেভিল হাসি দিয়ে পেছনে তানভীরকে ইশারা করলো কি জানি, তারপর তানভীর কাকে যেন কল করলো। আফরান তানভীরকে উদ্দেশ্য করে বলল, আর ওইটাকে যা ইচ্ছা কর, তোর ইচ্ছা। বলে আফরান উঠে দাঁড়ালো। মিনিটের মাথায় দুইজন বলিষ্ঠ লোক এসে ছেলে দুটোকে নিয়ে গেল। আর জায়গাটা আগের মতো পরিষ্কার করে গেল। প্রেমা স্বামীরা সারা বাড়ি নিঃশব্দ পেয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে নিচের সবটাই দেখেছে এতক্ষণ। জাফর এসে আফরানের গালে চড় বসালো হঠাৎ। আফরান কিছু বলল না, শুধু বাঁকা হাসল। জাফর, তোর কি গুন্ডামি খুন খারাপি নিত্য দিনের অভ্যেস হয়ে গেছে? জানোয়ার হয়ে যাচ্ছিস দিন দিন। মন বলতে কিছু আছে তোর? আমি তোকে জন্ম দিয়েছি, এটাই আমার ভুল। তোর মতো ছেলেকে আগেই গলা টিপে মেরে ফেলা উচিত ছিল। আফরান, তখন যেহেতু মারতে পারোনি এখন বলে লাভ নেই, তখন তো মারতে নিষেধ করিনি। কিন্তু এখন মারতে পারবে না, আমার বেঁচে থাকাটা ভীষণ জরুরি। বলে আফরান উপরে প্রেমা স্বামীরার দিকে তাকিয়ে বলল, ওটাকে নিয়ে জ্ঞান ফিরাও, না হলে নিঃশ্বাস আটকে এমনিতেই মারা যাবে। বলে আফরান রুম ছাড়ল। আফরানের কথার মানেটা তখন প্রেমা স্বামীরা না বুঝলেও ক্ষণিক বাদে যখন তারা হুঁসে ফিরে সবার দিকে তাকায় তখন বুঝতে পারে, কারণ আরিয়া সবার পিছে বেহুশ হয়ে পড়ে আছে। হয়তো চোখের সামনে এমন খুন খারাপি কখনো দেখেনি বিধায়। আয়েশো ছাদের উপর দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলে বলছে, আজ সে নিজে উপর বড্ড অভিযোগ করছে উপরওয়ালার কাছে, কেন ভাগ্য এমন? আমরা যেটা ভাবি ঠিক সেটার উল্টো কেন হয়? কেন আমি চেয়েছিলাম তাকে? আমার চাওয়াটাই ভুল, নাকি আমার ভালোবাসাটা? নাকি আমি তাকে ভালোবাসিনি ঠিক মতো? আমার ভালোবাসাটা কি কম ছিল? তার চোখে কেন পড়েনি? নাকি আমি নিজেই দেখাতে ব্যর্থ হয়েছি? ভাবনায় বেঘাত ঘটিয়ে পেছনে থেকে হঠাৎ কেউ একজন বলে উঠে, স্যার, আপনার সাথে কিছু কথা বলার ছিল। আয়েশো পেছনে ফেরে তাকায় সমবয়সী একজন ছেলে। জি বলুন। আর আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে না চিনলেও চলবে, আগে বলুন এদেরকে চিনেন তো? বলে হাতের ফোন থেকে কিছু ছবি দেখালো। আয়েশো স্বাভাবিক শরীর সঙ্গে সঙ্গে বিগড়ে যায়, মাথার রক্ত গরম হয়। মুহূর্তেই ছেলেটার কলার ধরে বলে, হাউ ডেয়ার ইউ, এগুলো কি? এগুলো আপনার ফোনে কিভাবে আসলো? ননসেন্স। ছেলেটা ভিলেনি হাসি দিয়ে বলে, কুল কুল, ঠান্ডা হন সাহেব, মাত্র তো দেখালাম, কিছুই তো বলিনি এখনো। আয়েশো, হু আর ইউ? কে আপনি? এভাবে কথা বলছেন কেন? ছবিগুলো কে তুলেছে? ছেলেটা আয়েশের হাত কলার থেকে ছাড়াতে ছাড়াতে বলে, এত উত্তর দিতে পারুম না, আগে শুনেন, আপনার কাছে দুইটা অপশন আছে। এক, আপনি নিজে গিয়ে বিয়ে করতে চাইবেন। দুই, নয়তো ছবিগুলো সবাইকে দেখিয়ে বাধ্য করব বিয়ে করতে। এখন যেইডা আমনের মন চাইব হেইডা বাইচা নিতে পারেন। আয়েশো হাতের তর্জনী আঙুলটা লোকটার চোখের সামনে ধরে বলল, হাউ ডেয়ার ইউ, এত সাহস হয় কিভাবে আপনার? ভদ্রভাবে কথা বলুন, আমার বোন হয়। ছেলেটা আয়েশের আঙুল নিচে নামিয়ে দিয়ে বলল, সাহসের কথা কইবেন না একদম। আমি গেলাম, আপনার দুইটা অপশন থেকে একটা বেছে নিতে হবে। আমি মনে করি প্রথমটাই বেছে নিবেন। দ্বিতীয়টা সম্মানে লাগবে, আপনার পাতা বোনের দিকে সমাজ আঙুল তুলবে। বলে লোকটা হেলতে দুলতে গান গাইতে গাইতে ছাদ থেকে চলে গেল। আয়েশের মাথার উপর দিয়ে সবটা গেল। সেদিন তো বাহিরে কেউ ছিল না, কখন নাকি আমি দেখিনি। কি করব আমি? এটা কিভাবে সম্ভব? ওর তো আজ বিয়ে। মাথায় কাজ করছে না কিছু। একটু পর নাউন নাম্বার থেকে মেসেজ এলো। আয়েশো চেক করে, ওই ছবিগুলো তার কাছে পাঠানো হয়েছে। আয়েশের মাথা পাগল হয়ে যাচ্ছে, কি হচ্ছে এসব? কারা এরা? পিছে এভাবে কেন লেগেছে? এসব করে ওদের লাভ কি? স্বামীরাকে পার্লারের মহিলারা সাজিয়ে দিচ্ছে। প্রেমাকেও একটু হালকা মেকআপ করাচ্ছে, কিন্তু আরিয়া বলল নিজ হাতে সাজবে, এত ঘন মেকআপ ওর পছন্দ না। স্বামীরাকে ভারী লালের মাঝে সাদা পাথরের সাথে হালকা সোনালি জরি লেহেঙ্গা পরানো হয়েছে।
বেশ সুন্দর দেখাচ্ছে। আজ বোধহয় সামিরাকে অন্যান্য দিনের থেকে একটু বেশি মোহনীয় লাগছে। প্রেমাও সাদা রঙের ভারী গাউন পরেছে, লেহেঙ্গা ধরে ধরে ঢং করে হাঁটা একদম বিরক্তির উপরে বিরক্তি তার কাছে। তাই তো লেহেঙ্গা ছেড়ে গাউন পরেছে, এতে কিছুর ঝামেলা নেই। আরিয়া কালকের মতো আর পরিস্থিতি চায় না, তাই আজ একদম সাধারণ জামা পরেছে এশ কালারের। অবশ্য এটাতেও এই মেয়েকে গর্জিয়াসই লাগছে। চুলগুলো ছেড়ে দিয়েছে এক সাইড থেকে সামনে এনে রেখেছে, নয়তো ঘাড়ের দাগগুলো দৃশ্যমান হয়ে যাবে। বরযাত্রী কখন এসে বসে আছে, তাই সামিরাকে নিচে স্টেজে নেওয়া হয়েছে। বিশাল আয়োজন, বাড়ি ভর্তি মানুষ। স্টেজের চারদিকে তাজা গোলাপ, বেলি, রজনীগন্ধ ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রেমা আরিয়া আপাতত সেদিকে না গিয়ে একটু দূরে বসে রইল, কারণ এখন নিউ কাপল দেখতে অনেক মানুষ জড়ো হবে, আরও কত রোচকসো কথা বলবে যেগুলো প্রেমা আরিয়া কারই পছন্দ না। প্রেমা, খারাপ লাগছে জানিস, কিছুক্ষণ পরেই তো স্বামীরা আমাদের ছেড়ে চলে যাবে। আরিয়া, আবার তো কলেজে আসবেই, মন খারাপের কিছু দেখছি না। প্রেমা, তবুও তো বিয়ের পরের বেস্ট ফ্রেন্ড আর বিয়ের আগের মাঝে পার্থক্য আছে। আরিয়া, তা অবশ্য ঠিক বলেছিস। আরিয়ার পাশে দূরত্ব বজায় রেখে নাবিল এসে বসে বলল, দিনটা আসতে মনে হয় আর বেশি দিন নেই। প্রেমা, কিসের দিন আসবে? আর আপনি আমাদের কথার মাঝখানে কথা বলছেন কেন? আরিয়া, আরে ঝগড়া করছিস কেন এভাবে? নাবিল, কিছু কিছু মেয়ের কাজই উঠে পড়ে ঝগড়া করা, সবাই কি আর তোমার মতো নাকি? আরিয়া হেসে বলল, আচ্ছা মজা বাদ দিন, বোনের বিয়েতে কেমন ফিল হচ্ছে? নাবিল, বোনের বিয়ের কথা ভাবলেই নিজের বিয়ের শখ জাগে গো, তাই কোনো ফিল নিতে পারছি না। নাবিলের ঠাট্টা করা উত্তর শুনে আরিয়া শীত হাসল। প্রেমা বলে উঠল, কেমন নির্লজ্জ হলে নিজের বিয়ের কথা বেবে করে বলে যাচ্ছে। গা জ্বলে যায় আমার, ছিয়া। নাবিল, কেন তোমারও বিয়ের শখ জাগে বুঝি? প্রেমা, দেখেছিস আরু কি সব বলছে, বাজে লোক একটা, চল তো এখান থেকে। কাজী সাহেব কিছু আরবি বাক্য উচ্চারণ করছেন। সামিরা মুখ ঢেকে আছে, লম্বা ঘোমটা দেওয়া মাথায়। পাশেই সামিরার হবু হাজবেন্ড আবির বসা। কাজী তার পাঠ শেষ করে সামিরাকে উদ্দেশ্য করে বলল, বলো মা কবুল। সঙ্গে সঙ্গে নাবিল দাঁড়িয়ে কোনো কিছু নিয়ে মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। হয়তো বোনের বিয়ে হয়ে যাচ্ছে এই কারণে। হঠাৎ করেই কেউ একজন সামনে এসে বলল, এই বিয়ে হবে না। কণ্ঠ শুনে সামিরার চিনতে অসুবিধে হয়নি, লোকটা আয়েশো ছাড়া কেউ নয়। বিশাল জনতার সম্মুখে আয়েশের কথায় সবাই আশ্চর্য হয়ে আয়েশের দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করে। আজমল সাহেব, আয়েশো বাবা, তুমি কি বলতে চাচ্ছ ঠিক বুঝলাম না। বুঝিয়ে বলো। আয়েশো বাবা, আমি আপনাকে ছোটবেলা থেকেই বাবার আসনে বসিয়ে এসেছি, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বিয়ে হবে না বাবা। আজমল, কেন, কি হয়েছে? ছেলে পছন্দ হয়নি এমন কোনো কিছু দেখেছ? আয়েশো, না বাবা। আসলে আমি সামিরাকে ভালোবাসি। আজমল সাহেব যেন আকাশ থেকে পড়লেন, বিস্ময় নিয়ে বললেন, কি বলছো আয়েশো? এত বছরেও তোমার আর সামিরার মধ্যে কোনো ঘনিষ্ঠ কিছু চোখে পড়েনি তোর? আয়েশো, এত কিছু জানি না, আমি সামিরাকে ভালোবাসি বাবা। সামিরার এমন একটা সময়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। এগুলো কি সত্যি সে শুনছে নাকি কল্পনা সব? আবির বসা থেকে দাঁড়িয়ে বলে উঠল, এসব হচ্ছেটা কি এখানে? এটা কি মজা করার জায়গা? আয়েশো, আমি মোটেও মজা করছি না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করব বেশ। আজমল সাহেব একটু ধাক্কা খেলেন, তবুও নিজেকে সামলে নিয়ে সামিরার দিকে তাকিয়ে বলল, আয়েশো যা বলছে এগুলো সত্যি। আবির, আঙ্কেল, সত্য মিথ্যা কি এখন যাচাই করার সময়? আমার সাথে সামিরার বিয়ে আজ, আমি অনেক প্রতীক্ষার পর আজকের দিনটা পেয়েছি। আজমল, তুমি চুপ থাকো, আমি আমার মেয়েকে প্রশ্ন করেছি। উত্তর দাও সামিরা। বাবার ধমকে ভয় পেয়ে সামিরা মাথা নেড়ে সম্মতি জানালো। আজমল, তাহলে আগে বলনি কেন? আমি কি দ্বিমত করতাম? আয়েশো, বাবা পরিস্থিতি এমন ছিল না। আজমল আয়েশোকে থামিয়ে দিয়ে বলল, ব্যাস হয়েছে, আর কিছু শুনতে চাই না। আবিরকে উদ্দেশ্য করে বলল, আমায় ক্ষমা করো বাবা, আসলে আমার মেয়ের সুখের চেয়ে অন্য কিছু বড় নয়। আবির সামিরার বাহু ধরে বলতে লাগলো, তাহলে এতদিন আমায় অপেক্ষায় রাখলে কেন, উত্তর দাও। আগে বললেই তো পারতে, আমি অপেক্ষা করতাম না। আয়েশো, আবির, ওর হাতটা ছাড়ুন, ওর আপনি ওয়ান সাইড ছিলেন, ও তো কখনো আপনাকে বলেনি ভালোবাসে। আবির তেতে উঠে বলল,
আপনাকে ঠিক আমি দেখে নেব আয়েশো চৌধুরী। কথাটা বলে দ্রুত পায়ে ফুঁচতে ফুঁচতে ত্বরিত করে স্টেজ ছাড়ল। চলবে। গল্প, মিমাফিয়া। লেখনীতে, সুমাইয়া সাবিহা। দ্বিতীয় পর্ব।